আর সেটা হচ্ছে আজকে ক্লাস শেষে আমি যেহেতু অনলাইনে ক্লাসে যাচ্ছি, এটার জন্য আমি সবসময় এটা করি। আজকে ক্লাস শেষে একটা ক্লাসরুম অ্যাক্টিভিটিস অলরেডি এটা আপনাদের ক্লাসরুমে অ্যাসাইন হয়ে আছে। এটা এখন বোথ অফ দ্য সেকশনের জন্য অলরেডি এটা আপনাদের ক্লাসরুমে অ্যাসাইন হয়ে আছে। এটা আজকে রাত্রে 11টা 11টা পর্যন্ত, মানে 12টার 1 মিনিট আগ পর্যন্ত সময় আছে। এটা হচ্ছে গিয়ে আজকে ক্লাস শেষে যে ক্লাস লেকচারটা তুলবেন, যেখানেই থাকেন না কেন তাকে ক্লাস লেকচারটা কালেক্ট করতে হবে। ক্লাস খাতা নিয়ে বসেন অলরেডি। ক্লাস লেকচারটা আমরা যেটা তুলবো সেটা হচ্ছে গিয়ে ওই গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। একটু কষ্ট করে যেটা করবেন, লেকচারের উপরে নিজের নাম আর আইডিটা এখনই লিখে ফেলেন। আমি যে খাতাটা নিয়েছি ওটার উপর নাম আর আইডিটা লিখে ফেলি, বা পেজ একটা নেই, ওটার উপর নাম আইডিটা যদি থাকে তাহলে আমাদের জন্য বেটার হয়। তো আমরা স্টার্ট করি। আমি আর একটু পরে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। আর এটা অ্যাসাইন হয়ে আছে, এটাতে একটা প্রবলেম আছে। প্রবলেম আমি এখন এইভাবেই সব অ্যাসাইনমেন্ট দেব। সেটা হচ্ছে গিয়ে আফটার ডেডলাইন, মানে যে ডিউ টাইম, যেটা আফটার দ্যাট ইউ ক্যান নট সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট। এটা গুগল ক্লাসরুম প্ল্যাটফর্ম থেকে এটা গিয়ে ক্লোজ হয়ে যাবে। আপনি এটা আর অ্যাসাইন করতে পারবেন না, এখানে আমার এডিট করার অপশন আর থাকবে না ডেডলাইন শেষ হয়ে যাওয়ার পরে। এই কারণে যেটা করবেন, অবশ্যই এই একদম লাস্ট মোমেন্টে 2 মিনিট বাকি আছে, 1 মিনিট বাকি আছে, তখন এটা আপলোড করতে যাবেন না। ক্লাস শেষ হবে, লেকচার যেহেতু তোলাই আছে, জাস্ট লেকচারের ছবি তুলে আপলোড করে দেবেন। এটা খুব কঠিন কোনো বিষয় না, জাস্ট লেকচারের ছবি তুলবেন, আপলোড করে দিবেন। ওকে, তো চলে ম্যাম যাই। আমি দুপুরেরটা তো আপলোড করে দিছি। আচ্ছা, ওটা আনসাবমিট করা যায়, যেহেতু ওটা ডেডলাইন এখনো যায় নাই। আনসাবমিট করে আবার এই যে এইটা সহ ছবি আসবে না, ওটা সহ একবার আপলোড করে দিবেন। যারা সাবমিট করেছেন, যেহেতু সকালে অনেকের সাথে আমার ক্লাস ছিল, তো যারা ওইটা সাবমিট করে দিয়েছেন তারা ওটা আনসাবমিট করে এই ছবিটা সহ, মানে এইটুকু লেকচার সহ একবারে আপলোড করে দিয়ে। বুঝতে পারছি? এই অপশনটা থাকে, ওটা করবো। আমরা চলে যাই, আজকে আমরা আসলে কি নিয়ে স্টাডি করব। আমরা বোথ অফ দ্য সেকশনে আসলে যে মিস জি বলেন। মিস জি আমরা কি বলেন। যে আপনি এখন যেটা করাবেন এটা নোট করে কি এইটাই অ্যাসাইন করে দিব নাকি আর হ্যাঁ অন্য হ্যাঁ কিছু? হ্যাঁ, না আর কিছু না। যা আচ্ছা এখন ঠিক আছে। পড়াবো এটা লেকচারটা তুলবেন, এটাই কি আপলোড এতটুকু। আচ্ছা ঠিক আছে মিস, থ্যাংক লেকচারটা ইউ। কালেক্ট, মেইন কথা কি আমরা ক্লাসে যে লেকচার কালেক্ট করি ওটাই। এখন যেহেতু আমি দেখতে পাচ্ছি না, তো এটা আমি ক্লাসে হলে তো আমি চেক করি অনেকের লেকচার যে কি অবস্থা, তো ওইটা কি আপলোড করে দিই। দ্যাটস ইট। আচ্ছা, আমরা ওকে চলে মিস, যাই থ্যাংক ইউ। আজকের ক্লাসে। কি আমরা যেটা নিয়ে স্টাডি করব, ইটস অ্যাবাউট মার্কেট ফোর্সেস অফ সাপ্লাই। আমরা সাপ্লাই পার্টটাতে আসলে চলে যাব। Already we talked about the demand portion, what is market, different type of market, and we studied about the demand portion. আমরা demand কি, law of demand, ডিমান্ড কার্ভ সবকিছু সম্পর্কে জেনেছে। আমি কিন্তু ফুল বই ধরে পড়াই, যদিও আমি আজকে এতদিন কিছু পাওয়ার পয়েন্ট স্লাইড আপলোড করে দিয়েছি যাতে আপনার ক্লাসের কন্টিনিউটিটা বুঝতে পারেন। বাট ইটস মাই রিকোয়েস্ট টু ইউ, এটা জাস্ট ক্লাসে আমি কি পড়িয়েছি এটা বোঝার জন্য পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো দেখতে পারেন। প্লিজ ওখান থেকে স্টাডি করতে যাবেন না। ওটা গিয়ে, হ্যাঁ আব্বা আমি, হ্যাঁ বলো। ফর দ্য ইন্টারাকশন। তো আমরা কি ডিমান্ড পোর্শনে ছিলাম, দেন আমি কিন্তু ফুল বই ফলো করি, দেখবেন যে আমি ক্লাসের পেজ নাম্বার বলে দিচ্ছি, ঠিক আমি ওইভাবেই যাচ্ছি। তো আমরা এখন আছি চ্যাপ্টার 4-এ, আমাদের পেজ নাম্বার আমরা দেখতে পেলাম, এই জন্যই কি পেজ নাম্বারটা 167 পেজে ছিল। So then we studied about what is demand. Then we get to know about the demand curve, and demand curve is a downward sloping curve. Downward sloping means it has a negative relationship with price. Price এর সাথে একদমই inverse relationship আছে. That means when the price goes up, demand goes down, and when the price goes down, demand goes up. এরকম একটা বিষয় ছিল, যেটা আমরা পরবর্তীতে একটা ল অফ ডিমান্ড থেকে দেখেছিলাম। তো ওখান থেকে আমরা একটা ল অফ ডিমান্ডও ডিরাইভ করেছিলাম। The law of demand was like this: if other things remaining same, প্রাইস বাড়লে ডিমান্ড কমে, অথবা প্রাইস কমলে ডিমান্ড বাড়ে, এইভাবে আমরা বলছিলাম। আপনি বলতে পারেন যে ম্যাডাম এখানে আদার থিংস রিমেইনিং সেম না দিয়ে এখানে বলেছি ইট ক্লেইমস দ্যাট আদার থিংস ইকুয়াল, একই কথা। ইভেন আপনি যদি স্যাটারাস পেরিবাস লেখেন এটাও হবে, এটা তো ল্যাটিন ওয়ার্ড, ইট মিনস সেম দ্য থিং, ইফ আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট, এরকম বলে। ওকে, দেন আমরা পড়েছিলাম গিয়ে যে প্রশ্নগুলো আমি নর্মালি টাচ করে যাই, আমি এখান থেকে প্রশ্ন করি। সো এখানে মার্কেট ডিমান্ড ভার্সেস ইন্ডিভিজুয়াল ডিমান্ড নিয়ে কথা আছে, তো যেহেতু আমি এটা পড়াইনি এটা স্কিপ করে গেলে হবে। Okay, after that we studied about the shift in demand curve, and from there we get to know that if we don't consider the price level, in that cases there are some other variable for which our demand curve will change. That means in some cases demand will increase, or in some cases demand will decrease. The first reason was income, then price of the related product, I mean related goods,
then taste and fashion, then expectation for the future price, and number of buyers in the market. এখন আসি আমি কেন ম্যানকিউর বইটা রেফারেন্স দিই সেটা একটু দেখাই। দেখেন ম্যানকিউর বইয়ে হচ্ছে গিয়ে এই যে পাশে নর্মাল গুডস, ইনফেরিয়র গুডস, সাবস্টিটিউট, কমপ্লিমেন্টস, এই জিনিসগুলোর কিন্তু ছোট্ট করে ডেফিনেশন দেওয়া আছে, বা এগুলাতে আসলে ডিমান্ডের কি কি চেঞ্জেস হয় এগুলো উনি খুব সুন্দর করে, এটা প্রত্যেকটা টপিকে ওনার থাকে। প্লাস হচ্ছে গিয়ে প্রত্যেকটা কার্ভের দেখেন, এই যে আমরা যে কার্ভ গুলো করছি এই কার্ভ গুলোর এক্সপ্লানেশন গুলো খুব সুন্দর ভাবে যে লেফট সাইডে খুব অল্প জায়গায় হচ্ছে গিয়ে দেওয়া আছে, লাইক when demand curve goes rightward what happened there, or when demand curve goes leftward what happened there, এটা কিন্তু সব এখানে বলা আছে। রাইটওয়ার্ড এ গেলে যে ইনক্রিজ হচ্ছে, লেফটওয়ার্ড এ গেলে যে ডিক্রিজ করছে, যেমন একটু পরেই দেখি, any changes that rise to the quantity that buyers wish to purchase at any price given shift to the demand curve to the right, অর্থাৎ যে কোনো কারণে যদি প্রাইস ছাড়া আমরা অন্য কিছু দিয়ে চিন্তা করি তাহলে ডিমান্ড কার্ভটা ডান দিকে শিফট করবে বা আপওয়ার্ডে শিফট করবে। এখন এখানে কিন্তু জিনিসগুলো খুব সুন্দরভাবে বলা আছে। আচ্ছা আমার রেকর্ডিং কি হচ্ছে নোটিস করি না, আমি দেখতে পাচ্ছি না, রেকর্ডিং কি হচ্ছে? ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে গিয়ে ম্যানকিউর বইয়ের আরো একটা ভালো দিকটা আমি এটাও একটু দেখাই। তারপরে দেখেন টেবিল 1, এখানে কিন্তু এই ভ্যারিয়েবল গুলো চেঞ্জেস হলে আমার ডিমান্ড কার্ভ কিভাবে শিফট হবে সেখানে কিন্তু বলে দিয়েছে। সো এখানে কিন্তু এই যে পয়েন্ট গুলো একদম শর্টকাটে বলা আছে। সো অনেকে আছেন যে একদম অল্প ভরতে চান, তাদের জন্য এই যে ওনার এই বইতে শর্টকাট গুলো দেওয়া আছে। এছাড়া বিভিন্ন কেস স্টাডি, যেমন what government do when they want to reduce the consumption of bad বলতে আমরা সেই গুড গুলো বুঝি যেগুলো আমাদের হেলথের জন্য খারাপ, লাইক স্মোক, সিগারেট, অ্যালকোহল। তো এগুলোর জন্য গভর্নমেন্ট কি করে, এই ধরনের কিছু কেস স্টাডি বেসিস কথাবার্তা কিন্তু এখানে বলা আছে। তো মোর এন্ড লেস ম্যানকিউর বই ইজ কম্পারেটিভলি ইজিয়ার দেন পার্কিন 1। আপনাদের ওই যে লাইব্রেরিতে পার্কিনের কিছু বই আছে, বা অনেক টিচার আছেন ওনারা পড়ালে পার্কিনের বই রেফারেন্স দেয়। তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি কেন এই বইটা দিই, একটু রিজনটা একটু বললাম যে এইটা থেকে আমার সুবিধা হয় না। আমার সুবিধা না, মানে আমি নিজে সবগুলো বই পড়েছি, আমার কাছে মনে হয় আমার স্টুডেন্টদের সুবিধা হবে। সো টুডে উই উইল স্টাডি অ্যাবাউট সাপ্লাই পোর্শন। আচ্ছা আমি কি কোনো সেকশনে সাপ্লাই নিয়ে কোনো কথা বলেছি? কোনো সেকশনে কি সেকশন 2 তে স্টার্ট করি, সেকশন 1 এ কি সাপ্লাই পোর্শনে গিয়েছি? নো ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা সাপ্লাইয়ে চলে যাই। আমি যদিও যেহেতু স্লাইডটা শেয়ার করেছি স্লাইডটাও দেখাচ্ছি। তো আমরা এখন চলে যাব হচ্ছে সাপ্লাই। ঠিক একইভাবে এই স্লাইডে আমরা এই টপিক গুলোতে আসে ল অফ ডিমান্ড পড়িয়েছি, শিফটিং ডিমান্ড কার্ভ পড়িয়েছি। তারপরে আমরা চলে যাব যে পোর্শনে, সেটা হচ্ছে কি সাপ্লাই। এটার জন্য আমি এখন একটা ছবি আঁকবো, আমার সাথে সাথে ছবি আঁকবেন। ছবি আঁকার পরে হচ্ছে আমরা সাপ্লাইটা বুঝবো। এটার জন্য যেটা করেন সেটা হচ্ছে গিয়ে খাতার উপরে, এখন যে খাতাটা আমরা নিয়েছি সেখানে বড় বড় করে আমরা লিখি হচ্ছে গিয়ে সাপ্লাই, বিকজ আমরা এখন সাপ্লাই নিয়ে স্টাডি করবো। তো জাস্ট লাইক দ্য সেম থিং আমরা একটু মোটা করেই আর কি পরে হচ্ছে। বলেন। আমি এখনো কিছু করি নাই, ছবিটা আঁকছিলাম। সো আমি যেটা করলাম মনে আগে, হলো তো আমি আগে, আপনার নেটেই সমস্যা স্যার, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না যিনি কথা বলছিলেন। আচ্ছা, সো আমি আগের মতো করে একটা এক্স এক্সিস নিলাম, দেন হচ্ছে কি আমি একটা ওয়াই এক্সিস নিলাম। ওয়াই এক্সিস নেওয়ার পরে, তাহলে আমি অলরেডি এটা ক্লিন করেছি, এখন আপাতত এসেন না, কাজ ক্লাস নিচ্ছি, সরি। তো দেন আমি হচ্ছে কি ওয়াই এক্সিস নিলাম, এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস নেওয়ার পরে আমরা ডিমান্ড কার্ভটাকে দেখেছিলাম, ইট ওয়াজ আ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, বাট ইন্টারেস্টিংলি সাপ্লাই কার্ভ ইজ আ আপওয়ার্ড স্লোপিং কার্ভ। আমার একটা উপরের দিকে যাচ্ছে এরকম একটা কার্ভ আমি ড্র করছি। সো সাপ্লাই কার্ভ ইজ আ আপওয়ার্ড স্লোপিং কার্ভ, একটা আপার স্লোপিং কার্ভ এঁকে নিলাম। এবং আগের মতোই আমরা যেটা করছিলাম যে আমরা কিছু র্যান্ডম পয়েন্ট নিচ্ছিলাম। আমি আমার মতো করে আমি যেটা এখন ডিফারেন্ট কালার দিচ্ছি, সো আমি ওপর থেকে প্রথমে একটা র্যান্ডম পয়েন্ট নিলাম। খেয়াল করে দেখেন আমি কার্ভটা থেকে সবসময় র্যান্ডম পয়েন্ট গুলো নিই। তো যে পয়েন্ট থেকে র্যান্ডম পয়েন্ট নিলাম প্রাইসের দিকে, অর্থাৎ এক্স এক্সিস এর দিকে এটা নিলাম, আবার ওয়াই এক্সিস এর দিকেও একটা র্যান্ডম পয়েন্ট নিলাম। দেন একইভাবে আর একটা মিডিল পয়েন্ট থেকে একটা র্যান্ডম পয়েন্ট নিলাম। এটা আপনারা এইভাবে পরীক্ষায় আঁকবেন, আপনাদের মতো করে র্যান্ডম পয়েন্ট নিয়ে নেবেন, একদম যে আমি যেভাবে আঁকছি সেভাবেই সেই জায়গায় সেই ভ্যালু ধরে করতে হবে তা না, ইটস আপ টু ইউ। So that I took some random point from this curve and then tried to find out the price level and quantity demand from here.
দেন আমরা যেটা করলাম যে আমরা জানি যে for demand curve in y-axis we're trying to show the price level. Same thing for supply curve. In y-axis we're going to show the price level, and in x-axis we will show the quantity. যদিও আমরা ডিমান্ডের সময় কোয়ান্টিটি ডিমান্ড দিয়েছিলাম, এখানে যেহেতু সাপ্লাই কার্ভ, এখানে আমাদের আসবে হচ্ছে কি কোয়ান্টিটি সাপ্লাইড, যতটুকু সাপ্লাই দিয়েছি কোয়ান্টিটি সেটা। So this will be our supply. This is our supply curve. So supply curve কে usually আমরা S দিয়ে এক্সপ্রেস করব, আপাতত এখানে সাপ্লাই দিচ্ছি, বাট আমরা S ক্যাপিটাল S দিয়ে সাপ্লাই কার্ভটাকে হচ্ছে আমরা ডিনোট করব। So here আমি তিনটা random point নিচ্ছি আবার, like A and B and C, তিনটা random point নিলাম, নিয়ে হচ্ছে গিয়ে এখানে বসায় দিলাম। সো ধরে নিলাম যে যেহেতু এখানে কোয়ান্টিটিটা একটু লোয়ার লেভেলে, আমি এখানে কোয়ান্টিটি আমার মতো করে ধরছি 100, আপনি চাইলে এখানে 1000 ও ধরতে পারেন, আপ টু ইউ। এটার একটু পরে আছে বলে আমি এটাকে 250 ধরে নিলাম, আর এটা বেশ ইনক্রিজ করে গিয়েছে, সো আমি এটাকে 400 ধরে নিলাম। দ্য সেম টাইম এখানে আমি দেখলাম যে প্রাইস লেভেলটা বেশ লোয়ার লেভেলে, সো এটাকে আমি প্রাইস লেভেল ধরলাম 20 টাকা। উপরের প্রাইস লেভেলটা আরো একটু উপরে মনে হচ্ছে এবং এটা ডাবল প্রাইস মনে হচ্ছে, সো আমি এটাকে 40 টাকা প্রাইস করে নিলাম। এন্ড তার উপরে প্রাইসটাকে আরো একটু বেশি মনে হচ্ছে, সো এটাকে 60 টাকা ধরে নিলাম। সো আমরা জানি যে আমরা হচ্ছে গিয়ে যেটা হয় যে আমরা ছবিটার নাম দিতে হয় সবসময়, এটা ইকোনমিক্স সিস্টেম, ফিগারের নেমটা লিখতে হয়। যখনই একটা ছবি আঁকবেন অবশ্যই ফিগারের নেমটা দিতে হবে। এটা হচ্ছে সাপ্লাই কার্ভ আমরা আঁকবো। সাপ্লাইটা ছবিটা আঁকানোর রিজনটা কি, এই ছবি থেকেই আঁকতে আঁকতে আপনি একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে, এটার জন্য সাপ্লাইটা আঁকা। তো আগে বুঝে নিই হোয়াট ইজ সাপ্লাই। সাপ্লাই মিনস, আমি আগে ডেফিনেশনটা দিই তারপরে বুঝে। সাপ্লাই মিনস when you have the willingness, হ্যাঁ আমাদের প্রথম কন্ডিশন যেটা বলছে, you will have the willingness to sell the product। তো আমি আগে লিখে নিই। So when you have the willingness, উল্টা বানান লিখছে, willing, ING, when you have the willingness to sell, and when you have the ability to produce। সো কোশ্চেনটা হচ্ছে অনেকটা সরি মাই মিস্টেক, মানে ইয়াটা হচ্ছে অনেকটা এরকম আপনার মানে ডেফিনেশনটা। ফর এ সাপ্লায়ার, যেহেতু আমরা সাপ্লাই নিয়ে কথা বলছি, সো ফর এ সাপ্লায়ার when you have the willingness and ability to sell, মানে ability to produce a goods and services at a different prices, then it's called supply। একদম সোজা ভাবে বলি, willingness to sell মানে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা তৈরি করেছেন, আপনার ইচ্ছা আছে মার্কেটে যে প্রাইসটা অফার হচ্ছে মার্কেট প্রাইস আমরা যেটাকে বলছি, at that price you have the willingness to sell the product। Say for example, for a farmer, সে রাইস প্রডিউস করে, সে ফাইন্ড আউট করলো মার্কেটে চালের দাম বাজারে হচ্ছে কি 30 টাকা কেজি, দেখলো যে ওনার প্রোডাকশন কস্ট হচ্ছে 28 টাকা কেজি, 2 টাকা বেশি দামে সে প্রাইসটা সেল করতে চায় না। দ্যাট মিন্স হি ডাজন্ট হ্যাভ দ্য উইলিংনেস টু সেল দ্য প্রোডাক্ট। আমি বুঝবো তখন কিন্তু এটাকে আমরা সাপ্লাই বলবো। আর অ্যাবিলিটি প্রডিউস মিন্স ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু প্রডিউস, সে ক্ষমতাটা থাকবে টু প্রডিউস দ্যাট গুডস এন্ড সার্ভিসেস, সার্ভিস বা গুডটা তৈরি করার অ্যাবিলিটি থাকে, দ্যাটস কল্ড সাপ্লাই। সো একজন সাপ্লায়ার বা একজন প্রডিউসার বা আপনি ফার্মও বলতে পারেন, সার্কুলার ফ্লো ডায়াগ্রামে এইটা আমরা ফার্ম হিসেবে দেখেছিলাম। So when a supplier or a producer or a firm has the willingness to sell a product and has the ability to produce it at different prices, it's called supply। অর্থাৎ একজন প্রডিউসারের যখন বা একজন সাপ্লায়ারের যখন ইচ্ছে আছে এবং তৈরি করার মতো অ্যাবিলিটি আছে একটা প্রোডাক্টের, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে কি সাপ্লাই। ফর এক্সাম্পল, যেমন আমি আমাকে নিয়ে এখানে বলতে পারি, ইন মাই ক্লাস আই এম দ্য সাপ্লায়ার হিয়ার বা আই এম দ্য প্রডিউসার হিয়ার। তো লাইক আমি এখন একটা কিন্তু মেকআপ ক্লাস নিয়েছি, আমার কিন্তু না নিলেও হইতো, এই যে এটাই এই কারণে বললাম। তো আমার এই মেকআপ ক্লাসটা নেওয়ার ইচ্ছে আছে, which means I have the willingness to
সেল, মানে আমার এখন এই প্রোডাক্টটা সেল করার ইচ্ছে আছে, মানে আমি এখানে তো একটা প্রোডাক্ট সেলই করছি, ডেফিনেটলি সেলেবল প্রোডাক্ট। তো আমার কিন্তু এই প্রোডাক্টটা সেল করার ইচ্ছে আছে, সো আই হ্যাভ দ্য উইলিংনেস টু সেল and yes I have the ability to take the class. আমি এখন যদি আমাকে বলেন যে ম্যাডাম সাপোজ আপনি এখন আমি কোন ক্লাসটা নিতে পারবো, বিজনেস এর নিতে পারবো নাকি, কোনটা নিয়ে আইডিয়া নেই একদম, এরকম কোনো বিজনেস এর কোর্স নাই আপনাদের? আচ্ছা ধরেন সাইকোলজি হয়তো একটু পড়ে তারপরে দিতে পারবো, সাইকোলজি ওইভাবে আমাদের বেসিক লেভেলে কোর্স ছিল না। তা আমাকে এখন বলা হলো যে সাইকোলজি ক্লাসটা নেন, দেন আমি বলবো আই কান do that because I don't have the ability to produce the psychology class. But আমাকে যখন ইকোনমিক্স নিতে বলে, ম্যাথমেটিক্স নিতে বলে, স্ট্যাটিস্টিক্স নিতে বলে, ফাইন্যান্স নিতে বলে, মার্কেটিং নিতে বলে, ম্যানেজমেন্ট, আমি এই ক্লাসগুলো নিতে পারবো। তো এই যে দেখেন আমি এই টাইমে, এটা কিন্তু ডেফিনেটলি এটা আমার এখন অফিস টাইম না, আমি আমার অফিস টাইমের বাহিরে কাজ করছি, আমার কিন্তু আজকে সারা দিনে ক্লাস ছিল, তো সেই অনুযায়ী কিন্তু আমার অফিস আওয়ার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি কি করলাম যে তারপর আমার একটা এক্সট্রা ক্লাস নিয়েছি, আমার মনে হয়েছে যে আপনাদের একটা ক্লাস নেওয়া উচিত আপনাদের বেশি লার্নিং এর জন্য। সো আই হ্যাভ দ্য উইলিংনেস টু সেল দ্য প্রোডাক্ট এন্ড it also I have the ability, definitely ability which আমার মেন্টাল ফিজিক্যাল দুইটা ফিটনেস এর দরকার আছে, দুইটা ফিটনেস সহ I have the ability to produce this product. So যখন এই দুটো মিট আপ করবে this is called সাপ্লাই, এটাকে তখন আমরা সাপ্লাই বলবো। তো এইটাই এক্সাম্পল হিসেবে লিখতে হবে, অথবা আমরা একটু ফার্মার দিয়ে এক্সাম্পল দিতে পারি। আমি এখন একটু ডেফিনেশনটা করবো, এখন একটু লিখি, লেখেন সাপ্লাই, সরি, the amount of goods and services, সাপ্লাই টাইটেল দেন, ওই জন্য বলে ফেলেছিলাম, সাপ্লাইটা টাইটেল দেন, টাইটেল দিয়ে লেখেন the amount of goods and services, সাপ্লাই টাইটেল দিয়ে এটা লেখেন the amount of goods and services, লিখছি আমরা সবাই, এটা কিন্তু আজকে লেকচারটা আপলোড করতে হবে, সো লিখতে হবে। আই নো লিখতে ভালো লাগছে না, বাট আমি ভালো না, এই এক্সট্রা ক্লাস করবেন আপনাকে আমি লিখা। আচ্ছা লিখি, the amount of goods and services, the amount of goods and services, লিখেছি এতটুকু? Yes, ma'am. The amount of goods and services that a producer, আপনি চাইলে প্রডিউসার বা সাপ্লায়ার বা ফার্ম যে কোনো একটা কিছু লিখতে পারেন। সো লেখেন the amount of goods and services that a producer, the amount of goods and services that a producer, then প্রথম পয়েন্টটা লিখবো, that a producer has the willingness to sell, that a producer has the willingness to sell, that a producer, just like the demand but to different way আসছে, that a producer has the willingness to sell, that a producer has the willingness to sell, that a producer has the willingness to sell. ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম এটা শুরু থেকে বলবেন, কারণ আমার নেটের কারণে আমি কিছু শুনতে পাইনি ম্যাম। বুঝি নাই, আবার শুরু থেকে বলবো? হ্যাঁ ম্যাম, আমার ওই নেট এখানে আচ্ছা প্রবলেম ঠিক আছে করতেছে ঠিক তো। আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শুরু থেকে বলছি। The amount of goods and services, the amount of goods and services, the amount of goods and services, the amount of goods and services that a producer has willingness to sell, that a producer has willingness to sell, the amount of goods and services that a producer has willingness to sell and ability to produce, that a producer has willingness to sell and ability to produce, that a producer has willingness to sell and ability to produce, and ability to produce, and ability to produce at different prices. আবার আসি, the amount of goods and services, the amount of goods and services that a producer has willingness to sell and ability to produce, এই দুইটা পয়েন্ট ধরে আসতে হবে, at different prices, at different prices, অবশ্যই different price এটা সেল হবে, at different prices is called, at different prices is called quantity supplied, is called quantity supplied, যে আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, is called quantity supplied। মানে কি বুঝালাম, সহজ বাংলায় বলছি, একজন প্রডিউসারের জন্য যে অ্যামাউন্টের গুডস এন্ড সার্ভিস, ডিফারেন্ট অ্যামাউন্টের হতে পারে, যে অ্যামাউন্টের গুডস এন্ড সার্ভিসেস
ইচ্ছে আছে সেল করার মতো এবং অ্যাবিলিটিও আছে তৈরি করার মতো ভিন্ন ভিন্ন দামে, সেই অ্যামাউন্টের গুডস এন্ড সার্ভিসটাকে আমরা বলছি কোয়ান্টিটি সাপ্লাই। ফর এক্সাম্পল, এ ফার্মার, হি ওয়ান্টস টু সেল, বুঝে নেন, হি ওয়ান্টস টু সেল রাইস অ্যাট, সাপোজ হি ওয়ান্টস টু সেল 10 kilo rice at 50 taka per kg and 20 kilo of broccoli at 25 taka per kg. So in that cases, that 50 kg, that 5 kg rice and 20 kg broccoli is the quantity supplied for that farmer. ওই farmer যে 50 টাকা দামে 5 কেজি চাল সেল করতে চাইলো এবং 25 টাকা দামে 20 কেজি ব্রোকলি সেল করতে চাইলো, সো এই যে 5 কেজি, দুটো কিন্তু ডিফারেন্ট প্রাইস ছিল, দুটো ডিফারেন্ট প্রোডাক্ট ছিল। সো এই 5 কেজি চাল এবং ওই 20 কেজি ব্রোকলিটাকে আমরা হচ্ছে গিয়ে সাপ্লাই না করি। হলে দিচ্ছি এতবার ফোন দিতে বিরক্ত হয়ে গেছে। ওইটাকে আমরা হচ্ছে গিয়ে সাপ্লাই করবো। আমরা একটু কেয়ারফুল থাকি, আমাদের মাইক্রোফোনটা আনমিউট হয়ে গেলে শব্দটা চলে আসে। সো ওইটাকে আমরা কোয়ান্টিটি সাপ্লাই বলবো। ম্যাম এক্সাম্পলটা আবার একটু। আচ্ছা, আমি আবার বলছি, তো আবার ধরেন এটা বলতে পারেন ফর, ধরেন একজন ফার্মার, তো বলবে যে ফর এ ফার্মার, ওই যে এটাই বললাম যে হি ওয়ান্টস টু সেল রাইস এট, আপনি আপনার মতো একটা প্রাইস দিয়ে দেন, লাইক 5 কিলো রাইস এট 50 টাকা প্রাইস এন্ড 20 কিলো ব্রোকলি বলতে পারেন, যে কোনো একটা ভেজিটেবলের নাম বলে দেন। সো সেই ভেজিটেবলটা ধরেন 20 কিলো সে সেল করতে কোন একটা প্রাইসে দিয়ে দেবে। So in that case, that amount of vegetable and that amount of rice is the quantity supply. আপনি বলতে পারেন, আচ্ছা ম্যাডাম ধরেন আপনি, আমিও বললাম যে ধরেন the salary I'm getting or the per day salary I'm getting at that price, I want to take one microeconomics class, one macroeconomics class and one mathematics class per day. So this is my quantity supply. আমি যে স্যালারি পাচ্ছি এটাতে আমি ধর প্রতিদিন একটা মাইক্রো, একটা ম্যাক্রো আর একটা ম্যাথ ক্লাস নিতে যাচ্ছি। তো এটাই আমার কোয়ান্টিটি সাপ্লাই হলো। তো যতটুকু আমি সেল করতে চাচ্ছি, আমার সেল করার ইচ্ছে আছে এবং অ্যাবিলিটি আছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসে, ওটাই আমরা হবে কোয়ান্টিটি সাপ্লাই। তো আমরা বুঝলাম। নাও লেটস টক অ্যাবাউট দ্য সাপ্লাই কার্ভ। আমি জানি যে আপনারা অলরেডি সাপ্লাই কার্ভটা এঁকে ফেলেছেন, না আঁকলে সাপ্লাই কার্ভটা আঁকবো। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য সাপ্লাই কার্ভ। সাপ্লাই পড়াইতে আমার খুবই ভালো লাগে বিকজ ইটস আ ভেরি ইজিয়ার টপিক, কম্পারেটিভলি ডিমান্ডের থেকে অনেক সহজ। তো দেখতে পাচ্ছি সাপ্লাই কার্ভ ইজ এ আপওয়ার্ড স্লোপিং কার্ভ। একটা কার্ভ যখন উপরের দিকে যাচ্ছে এটাকে বলে আপওয়ার্ড স্লোপিং কার্ভ, এবং এই ধরনের কার্ভের সুবিধা হচ্ছে ইট ইজ এ পজিটিভ কার্ভ, which means it has positive relationship with the variable of y-axis. এরকম উপরের দিকে যদি কার্ভ থাকে তাহলে ওর y-axis এ যে ভ্যারিয়েবলটা থাকবে ওটার সাথে পজিটিভ রিলেশনশিপ থাকবে। কেমন বুঝি? লাইক when price goes up, supply will be up too, or when price increases, supply will increase, when price decreases, supply will decrease. মানে আমরা যেটা বুঝলাম, এই কার্ভে আমরা দেখতে পারবো যে প্রাইস এবং সাপ্লাইয়ের মধ্যে সম্পর্কটা একই রকম হবে। সাপ্লাই বাড়লে প্রাইস প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে, প্রাইস কমলে সাপ্লাই কমবে। দেখি তো আমাদের সেটা দেখালো কিনা। সো ফর দ্যাট পারপাসেস উই টুক সাম র্যান্ডম পয়েন্ট ফ্রম দিস সাপ্লাই কার্ভ লাইক A, B and C. So from C point we find out that দেখি C point থেকে আমরা প্রাইসটা বের করেছি। The price was 60 taka over here, and at 60 taka price the quantity supplied is 400 kg বা 400 units. So okay fine, ধরে নিলাম 400 units. Now the price has become like from B point আমরা দেখতে পাচ্ছি the price falls to 40 টাকা, আমার প্রাইস কিন্তু কমে গেল। When the price falls to 40 টাকা, interestingly the quantity supplied here become 250 units. That means quantity supply falls from 400 to 250 units. তার মানে দেখেন, when price goes down, supply goes down too. আরো যদি কমে যায়, like at the A point quantity price falls from 40 to 20 টাকা. Now price becomes half. And from 40 to 20 টাকা প্রাইস যখন হয়ে যাচ্ছে তখন দেখেন কোয়ান্টিটি সাপ্লাইড আরো কমে from 250 to 100 হয়ে যাচ্ছে, অর্থাৎ আরো বেশি কমে যাচ্ছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে দাম কমলে আমার সাপ্লাই কমছে, আবার দাম বাড়লে সাপ্লাই বেড়ে যাচ্ছে। যদি উল্টা ডিরেকশনে যেত আপনি এটাই দেখতেন। সাপোজ আমি যদি এখন আবার এ থেকে সি পয়েন্টে যাই, আমরা দেখতে পাচ্ছি আমার প্রাইস বাড়লো from 20 to 60 টাকা, and from there we find out the quantity supply increased from 100 to 400 units. এখান থেকে আসলে আমরা কি বুঝলাম, there is a positive relationship, দাম বাড়লে সাপ্লাই বাড়লে, দাম কমলে সাপ্লাই।
এখন এরকম হলো কেন সেটা একটু বলছি। এরকম হলো কারণটা হচ্ছে, একটু নিজে চিন্তা করেন তো, ধরেন এখন একটা প্রোডাক্টের আপনি কি এটা মানে বুঝতে পেরেছেন? জি মিস। আচ্ছা, তো এখন একটু অ্যাজ এ সাপ্লায়ার আপনার হচ্ছে গিয়ে যেটা হচ্ছে এখানে, অ্যাজ এ সাপ্লায়ার আপনি একটু চিন্তা করেন, ধরেন একটা প্রোডাক্টের দাম বেড়ে গেল, একটা প্রোডাক্টের দাম বাড়লো, সামনুন মাইক অফ করতো। তো এখানে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে আমার সরি, তো এখানে হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হলো যে আমরা এখান থেকে যেটা বুঝলাম যে দাম বাড়লে আমি সাপ্লাইটা বাড়ছে। এটা কেন হচ্ছে? এই মানে ওই যে রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন, এরকম যে আমরা অ্যাজ এ সাপ্লায়ার যখন অ্যাক্ট করি, আমরা সবাই এই কাজটা করি, সেটা হচ্ছে কি দাম বাড়লে আমরা সাপ্লাইটা বাড়াই দিই। তো এটা কেন হয় সেটা একটু বুঝি। দেখেন, সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এটা একদম রিয়েল লাইফ এক্সাম্পল। আমি গত বছর যখন পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল তখন এটা দেখেছিলাম। সো ইন লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম যে পেঁয়াজ, অনিয়নের প্রাইসটা বেড়ে একবার 300 টাকা হয়ে গেল না, 2022 সালে এরকম হয়েছিল না? ইয়েস ম্যাম। তো তখন অনিয়নের দাম একদম যখন 300 টাকা কেজি হয়েছিল, তখন প্রথম আলোতে আসছিল, আমি ওখান থেকে দেখেছিলাম, তখন অনিয়নের প্রোডাকশন কস্ট ছিল হচ্ছে আপনার 30 টাকা পার কিলো। মানে যেই তৈরি করেন না, 30 টাকা পার কিলো এরকম খরচ হচ্ছে। এখন যদি আপনি সেল করেন, সাপোজ এটাকে সেল প্রাইসটা আমি প্রথমে ধরেন যখন পেঁয়াজের দাম বাড়লো 100 টাকা যখন হলো ধরে নিলাম, তার মানে কিন্তু আপনার প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে তা কিন্তু না, যা ছিল অ্যাজ ইট ইজ তাই আছে। এবং আপনি তো পেঁয়াজ আগেই তৈরি করে ফেলেছেন, এমন তো না যে দিনে দিনে পেঁয়াজ তৈরি করে। পেঁয়াজ একবারে ফসল আছে বছরে, সেখান থেকে আপনি sell করেন। তো যখন 100 টাকা দাম হয়ে গেল, তার মানে আপনি কিন্তু প্রোডাকশন কস্টের পরে অলমোস্ট ডাবল প্রফিট করছেন। প্রোডাকশন কস্ট যেটা পড়ছে, মানে খরচ তৈরি করতে, উৎপাদন খরচ যেটা, সেটা প্রায় 2 গুণের বেশি আপনি প্রফিট করছেন। এবং প্রোডাকশন কস্ট যদি ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসি, তাহলে 3 গুণ প্রফিট করছেন ওই সময়। তাহলে এখন ধরি যদি আমি 100 টাকা প্রাইসেও সেল করি, তাহলে আমার এখানে নেট প্রফিট হচ্ছে গিয়ে সেল প্রাইস থেকে কস্টিংটা মাইনাস করতে, তাহলে আমার নেট প্রফিট আমি এখানে দেখতে পাচ্ছি 70 টাকা। এখন যখন এটার দাম 70 টাকা ছিল, এখন যখন এটার দাম আপনার 100 টাকা থেকে এক ধাপে 300 টাকা হয়ে গেল, আমার প্রোডাকশন কস্ট কিন্তু সেম অ্যাজ ইট ইজ, ওই যে যা বলছিলাম 30 টাকাই আসছে। তাহলে 30 টাকা যদি 300 টাকা আমি সেল করি, তার মানে আমার কিন্তু এখানে 270 টাকা লাভ। আপনি বুঝতেছেন কি পরিমাণ প্রফিট এক একজন অনিয়ন সেলার তখন মেক করেছে? তো এখন যখন একটা প্রোডাক্টের দাম লাইক 10 টাকা, সরি, যখন একটা প্রোডাক্টের দাম 100 টাকা, এই যে অনিয়নের যদি বলছি, এখানে আপনার 70 টাকা প্রফিট হচ্ছে, আপনি কি চাবেন না অনেক বেশি সেল করে দিতে? 30 টাকার জিনিস 100 টাকায় সেল করছেন। এইবার বুঝেন, নিজেকেই আজ করেন, সেই প্রোডাক্টের দাম যদি 300 টাকা হয়, তাহলে কি আপনি সেল না করে বসে থাকবেন? 10 গুণ না ম্যাম, প্রফিট বেশি হচ্ছে। বেশি সেল করবো। যত পারবেন তত কিন্তু আপনি সেল করে দেবেন, আপনি বুঝতে পারছেন 300 টাকা এটা খুব ম্যাক্সিমাম রেঞ্জ, এর উপর আর যাওয়ার কোনো পসিবিলিটি আছে। তখন কিন্তু আমাদের এখানে টেন্ডেন্সি, যত হায়ার প্রাইস হবে আমরা কিন্তু তত বেশি সেল করতে চাই। তো ইটস আ কমন টেন্ডেন্সি ফর আস অ্যাজ এ সাপ্লায়ার, when the price goes up, our profit margin become high, not the revenue. এটা হচ্ছে প্রফিট মার্জিনের কথা হচ্ছে, our profit margin becomes high. প্রফিট মার্জিনটা যেহেতু বড় থাকে, প্রফিট মার্জিনটা বড় থাকার কারণে যেটা হয় যে আমরা হচ্ছে কি সাপ্লাইটা আপনার বেশি দিয়ে থাকি, অর্থাৎ আমরা তখন কিন্তু সাপ্লাইটা বেশি করতে চাচ্ছি। তো এটাই হচ্ছে গিয়ে বিষয় যে আমি সেখানে হচ্ছে গিয়ে, যেহেতু আমার প্রফিট মার্জিন বেশি, আমি সাপ্লাই বেশি দিব। আবার যখন আমার প্রাইস কমে যাচ্ছে, আমার প্রফিট মার্জিন কম, আমি সাপ্লাই কম দিব। আমি চিন্তা করবো যে আবার দাম বাড়লে আমি হচ্ছে সাপ্লাই বেশি দেওয়ার চেষ্টা করবো। এটাই হচ্ছে কমন টেন্ডেন্সি। তাহলে এখান থেকে কি আমার মনে হচ্ছে না যে উই ফাইন্ড আউট এ ল, একটা ল খুঁজে পাচ্ছি? তো আমরা সেই লটাতে চলে যাই। তো আমরা, ইয়েস, একজন বলতে চেষ্টা করছিলেন, বলেন। না না ম্যাম, কিছু না।
আচ্ছা, তো এখান থেকে কিন্তু আমরা একটা ল খুঁজে পেলাম, তো এটা আমরা চলে যাই, তাহলে এটার নাম দিব কি, ল অফ সাপ্লাই। ওই আগের ছবিটাই আবার আঁকবো। তো ল অফ সাপ্লাইতে যে আমরা যেটা করবো, যে আগের ছবিটাই এঁকে ফেলবো। আমি ল অফ সাপ্লাইটা লিখবো বিধায় হচ্ছে গিয়ে জাস্ট আমি নিলাম। তাহলে ল অফ সাপ্লাইতে আমরা কি পাচ্ছি, যদি আমরা অন্য বিষয়গুলোকে কনস্ট্যান্ট ধরে রাখি, বলবেন আবার ম্যাডাম অন্য বিষয়গুলোকে, কিন্তু আমি আসবো এরপরে টপিকটা যাবো। তাকে কথা লিখবো, ইফ আদার থিংস রিমেইনিং সেম, if other things remaining same, কি হবে, when price goes up for a product, আমি প্রোডাক্ট দিয়ে গুডস এন্ড সার্ভিস দুটোই বুঝাচ্ছি, জন্য প্রোডাক্ট লিখছি। সো when price goes up for a product, এটা ডিমান্ড কি হবে, এটা সাপ্লাই কি হবে, সাপ্লাই goes up to, এখন সাপোজ তানজিল বললো যে ম্যাডাম আমি উল্টোটা বলবো, যে when if other things remaining same, when price goes down for a product its supply goes down, আপনি এটাও বলবেন, যে কোনো একটা পোর্শন ধরে আমরা যখন লটা বলবো তখন এটা বলতে হবে। এবং এখানে আগের মতনই আবারও আমরা ছবিটা আঁকবো, অর্থাৎ ছবিটা কিন্তু আঁকতে হবে। কোন ছবিটা, যে সাপ্লাই কার্ভের যে ছবিটা এঁকেছেন, কারণ আমি আবারও ছবিটা আঁকছি। সাপ্লাই কার্ভের যে ছবিটা আমরা এঁকেছিলাম, আমরা ল অফ সাপ্লাই তো ওরকম আপনাদের হয়তো দুইবার ছবি না আঁকলেও হবে, কিন্তু আমরা যেটা পরীক্ষায় যদি আসে তখন কিন্তু আমরা ল অফ Ma'am, is that law is constant or it can be fluctuate or something? না, here when we talk about the law, in that cases the price level will মানে আমি যেটা বুঝাতে চাই, other things will be constant over here and the price level will fluctuate. So when the price level will fluctuate, your supply will fluctuate too. But আমি যখন others variable গুলোকে consider করব, in that cases your supply curve will shift. We will study about it later. Just এরপরে ওইটাতে যাব। তো একইভাবে আমরা আবার সাপ্লাই কার্ভটা আঁকবো, that will be a upward sloping curve. Okay, অনেকের একটা মনে হতে পারে যে ম্যাম, does it started from the origin? Yes, the origin থেকে স্টার্ট হতে পারে। তো অরিজিন থেকে স্টার্ট করলেও আমরা সেটা এইভাবে একইভাবে দেখতে পাবো। আফটার দ্যাট যেটা হবে, যে ওরকমই আমরা কয়েকটা র্যান্ডম পয়েন্ট নিব, বিকজ আমরা দেখেছিলাম যে ফ্রম আমরা যদি কিছু র্যান্ডম পয়েন্ট নিই, তো সেই ক্ষেত্রে আমাদের ফ্রম এভরি র্যান্ডম পয়েন্ট উই ফাইন্ড আউট when price goes up, supply goes up too, and when price goes down, supply goes down. তো এরকম করে আমরা আবার র্যান্ডম পয়েন্ট গুলো এঁকে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে যা ভ্যালু, এটা আপনাদের মতো র্যান্ডম ভ্যালু দেবেন, আমি আমার মতো জাস্ট বোঝাতে র্যান্ডম ভ্যালু দিচ্ছি। প্রাইস দেখালাম, এখানে কোয়ান্টিটি সাপ্লাই দেখাচ্ছি, সাপ্লাই, এটা আমার সাপ্লাই কার্ভ। এখন এটাকে আমি এস দিয়ে দেখালাম, যেহেতু আমার সাপ্লাই কার্ভটা এস দিয়ে দেখালে এখানে পয়েন্ট গুলোকে আমি লাইক আগের মতোই নিলাম, বি এন্ড সি পয়েন্ট করে নিলাম। তো প্রত্যেকটা জায়গা থেকে প্রাইসটা আগের থেকে ডিফারেন্ট নেই, লাইক আগে নিয়েছিলাম এখানে 30, 60, এখানে নিলাম 80। একইভাবে আগের মতনই দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা র্যান্ডম পয়েন্ট থেকে যদি আমরা খেয়াল করি, তো ফ্রম দিস ফিগার উই ফাইন্ড আউট when the price level আমার বাড়ছে, তখন আমার হচ্ছে গিয়ে ডিমান্ডটা, যে সাপ্লাই যেটা ছিল সেটাও কিন্তু আমার বাড়ছে, কিন্তু যখন আমার প্রাইস লেভেলটা কমে যাচ্ছে তখন আমার সাপ্লাইটা কমে যাচ্ছে। সো ফ্রম দিস ফিগার উই ফাইন্ড আউট, লাইক ফর from point C, from point C we see that the price level is really high, like 80 taka. So at 80 taka per kilo, we supplied 1000 units of that product. Now from point B, when the price goes down from 80 taka to 60 taka, now quantity supplied falls from 1000 units to 800 units. Now price becomes half, like 60 to 30 taka. 60 থেকে 30 টাকা হয়ে যাচ্ছে, দেখেন কোয়ান্টিটি সাপ্লাইটাও কিন্তু হাফ হয়ে গেল।
800 ইউনিট থেকে 400 ইউনিটে নেমে গেল। তো আপনি চাইলে এখানে একটা random হিসাব করে ফেলতে পারেন যে অনিয়ন প্রোডাকশন নিয়েই বললাম। তো অনিয়নের প্রাইস যখন 30 টাকার প্রোডাক্টিভ আপনার হচ্ছে গিয়ে 300 টাকা হয়ে গিয়েছিল, তখন যারা সেল করেছে চিন্তা করেন তারা কি পরিমাণ প্রফিট মার্জিন, তাদের কি পরিমাণ প্রফিট মার্জিন ছিল, এবং তারা কিন্তু একটা বড় অ্যামাউন্টের প্রোডাকশনই কিন্তু মানে প্রোডাক্ট তারা সেল করতে চেয়েছে, যাতে হচ্ছে গিয়ে তাদের প্রফিট ওইভাবে হয়। এবং বাংলাদেশের সমস্যাটাই হচ্ছে এটা, আমরা এই সিন্ডিকেটটা করে এইভাবে কৃত্রিম ভাবে দামটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, সো দ্যাট প্রাইস লেভেল বিকাম রিয়েলি হাই। তো ছবিটা এঁকেছি আমি, যদিও 2বার ছবি এঁকেছি আমি। আঁকলে ভালো, না আঁকলেও যে এটাকে নিয়ে খুব বেশি আমি ঝামেলা করবো তা না, বাট ছবিটা যখন আমি পরীক্ষায় যদি ল অফ সাপ্লাই দিবই, কারণ আমি সাপ্লাই থেকে একটা প্রশ্ন করবো, ডিমান্ড থেকে একটা প্রশ্ন করবো, তো পরীক্ষায় যদি আমি ল অফ সাপ্লাই দিই, যদি আমি পরীক্ষায় ল অফ সাপ্লাই দিই, সেক্ষেত্রে এই ছবিটা অবশ্যই আঁকতে হবে, বা ল অফ ডিমান্ড দিলেও ডিমান্ড কার্ভের ছবিটা আঁকতে হবে। জি বলেন, প্রশ্ন নিব। law of supply আর supply curve যেটা সেমই জিনিস, ঠিক আছে? আবার একটু বলবেন, কোশ্চেনটা আমি বুঝতে পারি। law of supply আর law of supply আর supply curve মানে সেম, মানে একই তো কথা। একই জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সাপ্লাই কার্ভটা তো একই জিনিস। সাপ্লাই কার্ভ তো আপনি ওই জিনিসটাই দেখে আসলেন যে দাম বাড়লে আমার সাপ্লাই বাড়ছে, দাম কমলে সাপ্লাই কমছে। তো এটি ল, ওখান থেকে আমরা লটা পেলাম, তো ওই ছবিটা আঁকলাম। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি যদি সাপ্লাই প্রশ্ন করি, তখন আপনাকে ওই ছবিটা আঁকতে হবে, বা ল অফ সাপ্লাই দিলেও এই সেম ছবিটা আঁকতে হবে। ডিমান্ডের ক্ষেত্রে একই, আমি ডিমান্ড দিলেও ডিমান্ড কার্ভের ছবিটা আঁকবো, আবার ল অফ ডিমান্ড দিলেও ওই একই ডিমান্ড কার্ভের ছবিটাকে ল অফ ডিমান্ড বুঝাই। জি ম্যাম, বুঝতে পারছি। আই হোপ আমরা এটা বুঝেছি। এখন একটু আগে দেখেন ফাহিম আমাদের একটা প্রশ্ন করেছিল, ওই প্রশ্নের উত্তরে যে ফাহিম আস্ক মি এখানে প্রাইসটাকে ফ্লাকচুয়েট করছিল কি। ইয়েস, আওয়ার প্রাইস ফ্লাকচুয়েট হিয়ার, and for that purposes our supply also fluctuate, but প্রাইসটাকে যখন আমি কনসিডার করছি সেটার সাথে আমার সাপ্লাইটা চেঞ্জ হচ্ছে, বাট দেয়ার আর সাম আদার্স ফ্যাক্টর। আমি যে ফ্যাক্টর গুলোকে অলরেডি এটাকে কনস্ট্যান্ট ধরে নিয়েছি, বাট দেয়ার আর সাম আদার্স ফ্যাক্টর for which your supply will change, মানে দেখা যাবে যে the price level will be same, but for that purposes your supply will be changed। তো আমরা এখন সেটা নিয়ে স্টাডি করব। তার আগে একটু বইয়ে দেখা আসছি যে আমরা কোথায় এখন পর্যন্ত স্টাডি করলাম। So still we are in this portion, that is page number 73 from your reference book, or in the supply part. তো আমরা quantity supply বুঝলাম, law of supply বুঝলাম, even supply curve ও বুঝে আসলাম। So here is the supply curve. Then আমরা চলে যাব হচ্ছে shift in the supply curve. That means আমি দেখবো যে now we are not considering the price level, so in that cases our supply will change. So how our supply will change, now we are going to learn about that. তো এটার জন্য আবার আমি একটা ছবি আঁকছি এবং এটা টাইটেল দিব হচ্ছে গিয়ে শিফট ইন দ্য সাপ্লাই কার্ভ। চলে যাচ্ছি শিফটিংটা দেখবো, যেটা অনেক কিছু এখানে আসবে, আমি এটা একটু লেফট সাইডে আঁকছি, সেখানে অনেকগুলো টপিক আসবে। তো আমরা এখন সাপ্লাই কার্ভে শিফটিং দেখবো। সো এটার জন্য আগের মতনই আমরা একটা র্যান্ডম এক্স এক্সিস নিলাম এবং ওয়াই এক্সিস নিব, এবং আপওয়ার্ড স্লোপিং কয়েকটা হচ্ছে গিয়ে কার্ভ ড্র করে নিব। যেহেতু আমার সাপ্লাই কার্ভটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং ছিল, তাদের সুবিধার জন্য এটা আমি একটু ডিফারেন্ট কালারে আঁকবো। আমি আপওয়ার্ড স্লোপিং কয়েকটা কার্ভ নিলাম, প্যারালালি যেহেতু আঁকবো এই কারণে একটু স্পেস নিয়ে নিচ্ছি। আমি প্রথমে একটা নিলাম, আর একটা সাপ্লাই কার্ভ নিলাম, তিনটা সাপ্লাই কার্ভ নিব। ছবিটা এঁকে ফেলবেন আমার সাথে সাথে। supply নিলাম। Now we took a random point, random price level নেব actually. So এই random price levelটাকে আমি
গ্রিন কালার দিয়ে দেখাচ্ছে সাপোজ দ্য র্যান্ডম প্রাইস লেভেল ওভার হিয়ার ইজ কত নিব এখানে 20 টাকা নিব তো 20 টাকা প্রাইস আমরা এখন দেখার চেষ্টা করবো যে 20 টাকা প্রাইস হোয়াট হ্যাপেন ইন দিস ফ্রি সাপ্লাই কার্ভ আমি দেখতে পাচ্ছি 20 টাকা প্রাইস passes this supply curve at 3 different points আমি এটা বোঝার জন্য আগে পয়েন্ট গুলো ইন্ডিকেট করে নিচ্ছি আচ্ছা পয়েন্ট গুলো পরে ইন্ডিকেট করবো আগে একটু জাস্ট আমাদের কোয়ান্টিটিটা বের করে নিচ্ছি আমি দেখতে পাচ্ছি প্রথম সাপ্লাই কার্ভ একটা পয়েন্টে পাস করেছে then second supply curve it passes another point and from the third supply curve it passes to third point too. Now the thing is the first supply curve is denoted by আমাদের সুবিধার জন্য এটা নিয়ে নিলাম যেটার নাম হচ্ছে S1 যেহেতু সাপ্লাই কে আমরা S দিয়ে দেখাই and second supply curve টাকে ধরে নিলাম হচ্ছে S2 third supply curve is S3 আর যে র্যান্ডম পয়েন্ট গুলোকে পাস করে গেলাম এই র্যান্ডম পয়েন্টের নাম দিচ্ছি লাইক দিস পয়েন্ট ইজ A আমি ABC নিচ্ছি আপনি XYZ নিতে পারেন যে কোনো একটা নিতে পারেন আমি জাস্ট ABC নিই ফার্স্ট লেটার বলে এইটা ধরে নিলাম যে এই প্রাইসটা যে আগেই বলেছে আমরা 20 টাকা ধরে নিলাম সেই প্রাইসটা আমরা 20 টাকা ধরে নিলাম কোয়ান্টিটি ধরে নিলাম ফ্রম A পয়েন্ট ধরে নিলাম দ্য কোয়ান্টিটি ইজ লাইক 400 B পয়েন্টে যখন অলমোস্ট টুয়াইস হয়ে গেল আমি 800 নিলাম C পয়েন্টে যে আরো বেশি বেড়ে যাচ্ছে সো আমি এটাকে 1200 so now from this figure we can see that তো দেখি আচ্ছা আমি ছবিটা আঁকেন সময় দিচ্ছি ফিগারেরও নাম দিতে হবে সো এই যে জিনিসটা আমরা আঁকছি সেই ফিগারের নামটা হবে হচ্ছে শিফট ইন দ্য সাপ্লাই কার্ভ এখানে নামটা হবে হচ্ছে শিফট ইন দ্য সাপ্লাই কার্ভ সো ফ্রম দিস ফিগার আমরা এখন যেটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে যে from the A point we can see like at 20 taka price the quantity supplied is 400 units তাই না at B point same price level 20 taka price the quantity supplied is 800 units and from C point the price level is again 20 taka and the quantity supplied is 1200 units now তাহলে আমরা আগের মতই যদি চিন্তা করি so when we move to the leftward or you can say যে by mistake rightward মানে আমি ডান সাইডে যদি যাই এরকম যদি দেখি যে we are moving towards the rightward in that cases আমরা কি দেখতে পাচ্ছি যে for example when we move to S1 to S2 or from S1 to S3 or from S2 to S3 যাই করি না কারণ রাইট সাইডে যাচ্ছি at the same price level like 20 taka we can see our quantity supply increases from 400 unit to 800 unit or at the same price level our supply increases from S1 থেকে যদি S3 তে যাচ্ছে 400 units to 1200 units এরকম হচ্ছে তাহলে ডান সাইডে গেলে আমরা কি দেখতে পাচ্ছি সেম প্রাইসে কি আমার কোয়ান্টিটি সাপ্লাই বাড়ছে না ইনক্রিজ হচ্ছে ম্যাম ইনক্রিজ হচ্ছে এক্স্যাক্টলি সো যখন আমরা রাইট ওয়ার্ডে মুভ করছি সেটা যতটুকুই হোক না কেন লাইক S1 থেকে S2 হোক বা S2 থেকে S3 হোক or S1 to S3 যেটাই নেই না কেন when we move to the right word আমরা বুঝতে পারছি there is an increase in supply আগের মতনই কিন্তু একদম ডিমান্ডের মতন এটাই বুঝেছি কিন্তু সাপ্লাই রিলেশনশিপটা পজিটিভ বলে বুঝতে সুবিধা সো রাইট ওয়ার্ডে গেলে সাপ্লাই বাড়ে তাহলে রাইট ওয়ার্ডে গেলে যদি সাপ্লাই বাড়ে এটার উল্টো যখন আসবো তাহলে অপোজিটটা হবে সো এগেন when we move to the left word or inward like S3 to S2 or S3 to S1 or S2 to S1 যেটাই যাই না কারণ দেখেন at the same price level our quantity supply fall করলো like from 1200 unit to 800 unit or from 800 unit to 400 unit which means when we move to the leftward there is a decrease in supply curve অর্থাৎ সাপ্লাইটা আমার কোনো একটা কারণে কমে যাবে সাপ্লাইটা কমবে বুঝতে পারছি ডান সাইডে গেলে সাপ্লাই বাড়বে বাম সাইডে গেলে সাপ্লাই কমবে এটা মনে রাখবেন ডিমান্ডের ক্ষেত্রে একই রকম ছিল ডান সাইডে গেলে ডিমান্ড বাড়ে বাম সাইডে গেলে
হ্যাঁ ডিমান্ডও এরকম ছিল, খালি ডিমান্ড কার্ভটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপে। আচ্ছা বাই দ্য ওয়ে আপনাদের মনে হতে পারে আমি কোথা থেকে এটা পড়াচ্ছি, এটা আমি নিজে নিজে বানায় টানায় পড়াচ্ছি না, এটা কিন্তু বই থেকে পড়া। এবং বইয়েও দেখেন ওরা কিন্তু যেরকম তিনটা র্যান্ডম ফিগার রেখেছে এবং একই জিনিস দেখাচ্ছে যে when it moves to the rightward there is an increase in supply and when the move to the leftward there is a decrease in supply, একই জিনিসটাই এখানে দেখতে পাচ্ছি। এখন দেন আপনাদের একটা প্রশ্ন হতেই পারে ম্যাডাম হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড দ্যাট, ওই যে রিজন গুলোকে আমরা কনস্ট্যান্ট করে নিয়েছি, তো সেই কনস্ট্যান্ট রিজন গুলোতে যাই। So yes, there are some reason behind that for which your supply will change. আমি যদি প্রাইসটাকে এখন কনসিডার না করি, if we consider those reasoning in that cases for this purposes at the same price, our supply will increase or decrease. So the first reason is input price. Okay, the another name of input is factor of the production. আমরা factor of production হচ্ছে গিয়ে সার্কুলার ডায়াগ্রাম করেছিলাম। So there are three factors of production. আমি তো পরীক্ষায় এই কোশ্চেনটা দিয়েছিলাম, what are the factors of production? মনে আছে? Land, labor and capital. So এবং আমরা এটাও জানি যে এই ল্যান্ড লেবার ক্যাপিটাল ছাড়া আমরা কোনো প্রোডাক্ট তৈরি করতে পারি না, সেটা গুডস হোক বা সার্ভিস হোক, সেটা তৈরি করতে কিন্তু আমার ল্যান্ড লেবার ক্যাপিটাল। এখন আমার এখানে যেটা বলছে যে ইনপুট প্রাইস বলতে আমরা এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনকে বুঝাচ্ছি। তো এখানে আমাকে যেটা বলছে বুঝিয়ে তারপরে আমি লিখবো। So when the input price increases, that means the price of the factors of production increases, it means it will increase the production cost. If the production cost increases, it means the price level will be high to adjust the production cost. So the supply will when the price level is high for price mechanism system, at higher price level as a consumer we love to consume less so that the supply will less, because আমি তো বেশি কিনবো না তাহলে সাপ্লাই কমে যাবে। কি বুঝাইলাম? বুঝালাম হচ্ছে এরকম যে ইনপুট প্রাইস যদি বাড়ে, দ্যাটস ট্রু, ইনপুট প্রাইস বাড়া মানে হচ্ছে আমার কিন্তু প্রোডাকশন কস্টটা আমার হচ্ছে কি প্রোডাকশন কস্ট যেটা ছিল মানে ইনপুট প্রাইস, ধরেন আমি একটু বুঝিয়ে বলি, ধরলাম যে যদি লেবার কস্টিং আমার বাড়ে, ল্যান্ড লেবার ক্যাপিটাল যেহেতু জানি যে ল্যান্ডটা তো একবারই আমি ইউজ করি, তো আমার যদি লেবারদের পার আওয়ার স্যালারি বেড়ে যায় তাহলে একটা প্রোডাক্ট তৈরি করতে যে খরচ, দ্যাট মিনস প্রোডাকশন কস্ট যেটা, সেটা প্রোডাকশন কস্টটা আমার বেড়ে যাবে, মিনস প্রোডাকশন কস্টটা বাড়বে। তো প্রোডাকশন কস্টটা যদি আপ হয় তাহলে এটাকে অ্যাডজাস্ট করতে তো আমার তো প্রোডাক্টটা সেল করতে হবে, তাহলে আমার প্রাইস যেটা হচ্ছে সেটা কিন্তু প্রাইসটাও আমার বেশি দিতে হবে, যেহেতু প্রাইস বেশি। এখন প্রাইস বেশি হলে প্রাইস মেকানিজম পলিসি বা নর্মালি আমরা কি বুঝি, প্রাইস বেশি হলে আমরা এজ এ কনজিউমার আমাদের ডিমান্ডটা কি বেশি হবে? না ম্যাম, ডিমান্ড কমে যাবে তখন। ডিমান্ড কিন্তু আমাদের কমে যাবে। ডিমান্ড যদি কমে যায় তাহলে আমি তো সাপ্লাই কি বেশি দিব আমার প্রোডাক্ট নষ্ট করার জন্য? সাপ্লাই কিন্তু আমি বেশি দিব, সাপ্লাই ডাউন, সাপ্লাইটা কিন্তু আমি ডাউন করে দিব। দেখেন ইনপুট প্রাইস অর্থাৎ একটা প্রোডাক্ট তৈরি করতে আমার খরচ বেড়ে গেছে, এটা কারণে সাপ্লাই কমে গেল, এখানে প্রাইস লেভেল কোনো ফ্যাক্টর না। তো ধরে নিলাম যে এখন এখানে একটা এক্সাম্পল আসি, ফর এক্সাম্পল বাংলাদেশে আমরা রেডিমেড গার্মেন্টস প্রোডাক্টটা অনেক সেল করি না, রিজনটা কি এখনই বলছি। ইন বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস তৈরি করতে মেইনলি আমাদের যে প্রোডাক্টটা দেখায় যে র ম্যাটেরিয়ালস লাইক হচ্ছে গিয়ে আপনার সুতা, তারপরে হচ্ছে ডাইং মিল, স্পিনিং মিলে তো এখানে সুতা লাগে, তুলা লাগে যেগুলো, বা যে কেমিক্যালস, এগুলো বাংলাদেশে খুব অ্যাভেলেবল, মানে এগুলা বেশ লো প্রাইসে পাওয়া যায়। সবচেয়ে চিপ যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের লেবার। আমাদের লেবারদের আমি একটা ক্লাসে হিসাব করেছিলাম, এটা মনে হয় সেকশন 1-এ হিসাব করে বলেছিলাম তাই না আপনাদের সাথে, ওই যে পার আওয়ারে, না এটা আপনাদেরকে পড়াইনি, এটা অন্য একটা সেমিস্টারে পড়িয়েছি। আমি জাস্ট একটা র্যান্ডম হিসাব বলি, বাংলাদেশে একটা গার্মেন্টস ওয়ার্কারের মিনিমাম স্যালারি হচ্ছে গিয়ে আপনার 10,000 টাকা, আমি ধরে নিয়েছি, যদিও এটা 8,000 টাকা, আমি এটাকে আর একটু কম ধরে এটাকে 10,000 মানে ধরেন ওভার টাইম মানে আদার্স মিলিয়ে এটাকে হচ্ছে আমি 10,000 টাকা ধরেছি। তাহলে মাসে ওদের হচ্ছে 4 দিন ছুটি থাকে, 26 দিন হচ্ছে ওয়ার্কিং ডে থাকে। তো এরকম হয়েছিল যে পার ডে ওনাদের মনে হয় স্যালারি আসছিল 300 টাকা সামথিং, এবং পার আওয়ারের স্যালারি মানে প্রতিদিন ওরা 10 ঘন্টা কাজ করছে, আমরা এটা ধরে নিয়েছিলাম যেহেতু 10,000 টাকা স্যালারি দিয়েছি, পার আওয়ারের স্যালারিতে আমার মনে হচ্ছে 38 টাকা। তাহলে বুঝতে পারছেন বাংলাদেশের লেবার কত চিপ? আপনার কাছে মনে হচ্ছে না বেশি চিপ না, 38 টাকা। ইউএস তে একটা লেবারের পার আওয়ার স্যালারি মিনিমাম $8, মানে বাংলাদেশি টাকায় ধরেন 100 টাকা এক্সচেঞ্জ রেট হলো, বাংলাদেশি টাকায় প্রায় 800 টাকা।
তাহলে কোথায় 800 টাকা আর কোথায় 38 টাকা, বাংলাদেশে প্রোডাকশন কস্ট কম না? তো ফর এক্সাম্পল এই রেডিমেড গার্মেন্টস দিয়ে আমি বলতে পারি প্রোডাকশন কস্ট ইজ লো, মানে আমার প্রোডাকশন কস্ট ভেরি লো, যেহেতু আমার র ম্যাটেরিয়ালস চিপ, আমার লেবার চিপ। সো আমি আমি কি করছি এখানে, আমি বেশ কম একটা প্রাইস লেভেল আমি এখানে তখন ড্র করতে পারছি, যেহেতু আমার প্রোডাকশন কস্ট কম। তখন আমার যখন প্রাইস লেভেল এখানে কম, তাহলে এই যে ইউরোপ বা আমেরিকার যারা বায়ার, তাদের কাছে আমাদের প্রোডাক্টটা অনেক চিপ মনে হয়, যেহেতু দাম কম তারা বেশি কিনতে চায়, তো তাদের ডিমান্ডটা বেড়ে যায়। এই ডিমান্ড বাড়ার কারণে তখন আমরা যেটা করছি সেটা হচ্ছে গিয়ে যে আমার এখানে হচ্ছে সাপ্লাই যেটা ছিল সেটা হচ্ছে আমরা তখন বেশি দিতে পারছি, বাড়াই দিতে পারছি। তো এই এক্সাম্পলটাই আপনি লিখে দিতে পারেন। তো এটা আমরা কিভাবে লিখবো, এভাবে লিখতে পারবো যে when the input price goes down, that means the raw materials price goes down or factors of production price goes down, it creates it creates the production cost down. So for price mechanism policy, the price level goes down too. And if the price goes down, as a consumer, we will consume more. That means the demand will be up here. And when the demand will up, definitely the supply will supply more. So input price যদি কম হয়, production cost অবশ্যই আমার কম হবে। Production cost কম হওয়া মানে হচ্ছে it creates supply down, and যখন সাপ্লাইটা ডাউন হয়ে যাবে আমার ডিমান্ডটা কি হবে, আমার ডিমান্ড বাড়বে, এবং ডিমান্ড যখন বাড়বে তখন সাপ্লাই বাড়াই দেবে। বুঝাতে পারলাম? বুঝাতে পেরেছি বিষয়টা? Yes, ma'am. আর Yes, একবার ma'am. বলবো, এভাবে একটু শর্টকাটে লিখে রাখেন, কিন্তু যখন পরীক্ষায় আমরা লিখবো এটাই বলবেন যে when the input price goes down, এভাবে লিখবো। জাস্ট এটা তো শর্টকাটে রাখি, মানে এভাবে যে when the input price goes down, তখন লিখবেন it for it the production cost will down too. তারপরে লিখবেন when the production cost is down, the price level will be low. When the price level will be low, so for the price mechanism policy, consumer will demand more. এটা আমরা জানি যে দাম কমলে আমরা ডিমান্ড বাড়াই দিই, ওইটাই হলো এখানে। তো যখন ডিমান্ড বাড়তেছে সাপ্লাই বেড়ে যায়। যদি উল্টোটা বলতে চান সেটাও বলতে পারেন, when the production cost input price is high, so that the production cost will high. When the production cost is high, we definitely for these purposes we will ask higher price. So for price mechanism policy, at higher prices consumer will consume less, that means demand down হয়ে যাবে। When the demand goes down, definitely the supply will down. What It is does actually input price mean? Input means হচ্ছে the factors of production, price of the factors of production, same thing. বইয়ে input price লেখা বলে আমি input price বলছি। আমি একটু আসি, এটা দেখাই দিই এটা কোথা থেকে পড়াচ্ছি। এই যে বইয়ে যেখানে বলছে ওরাও এখানে ইনপুট প্রাইসের কথাটা বলছে, ইনপুট প্রাইস বলেছে, এই জন্য আমি হচ্ছে কি ইনপুট প্রাইসই বলেছি। বাট ইনপুট মিনস অ্যাকচুয়ালি দ্য ল্যান্ড অ্যান্ড দ্য লেবার অ্যান্ড দ্য ক্যাপিটাল ইউ নিড ফর ইউর প্রোডাকশন পারপাস। দ্যাট মিনস দ্য factors of production you need for your production. Their price is called input price. Okay, the second point is technology. এখন টেকনোলজি আর ইনপুট প্রাইস অলমোস্ট সেম। টেকনোলজির কথাটা কি বলছে সেটাতে চলে যাই। টেকনোলজির ক্ষেত্রে আমি একটু প্রেফার করবো যেটা আপনারা লিখেন, বলছি আমি আগে বলি। দেখেন ইফ দেয়ার ইজ পজিটিভ, সাউন্ডটা কম পাচ্ছি। আমি তো কিছু নড়াচড়া কিছুই করি না, সাউন্ড তো কম পাওয়ার কথা না। এখন ঠিক আছে? জি ম্যাম, এখন ঠিক আচ্ছা, আছে। আমি একটু বলি আগে লিখেন তারপরে বুঝাবো। আচ্ছা, এখানে আমরা দুই ধরনের টেকনোলজি নিয়ে কথা বলবো। ওয়ান ইজ পজিটিভ টেকনোলজি, অ্যানাদার ওয়ান ইজ নেগেটিভ টেকনোলজি। পজিটিভ টেকনোলজি মিনস দ্য টেকনোলজি হুইচ উইল রিডিউস দ্য প্রোডাকশন কস্ট। ফর এক্সাম্পল ধরেন আমি এখন অনলাইনে ক্লাস নিচ্ছি, জুম প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি, দিস ইজ এ টেকনোলজি। ফর দিস পারপাসেস আমাদের প্রোডাকশন কস্ট কিন্তু কমেছে। কিরকম, যে ধরেন ইউনিভার্সিটিতে আমাদের এখন একটা দেশের একটা পলিটিক্যাল সিচুয়েশনটা ভালো না, এই কারণে আমরা ইউনিভার্সিটি যেতে পারছি না। আজকে আপনারা দেখেছেন কিনা, আমি যমুনার টিভি নিউজ দেখছিলাম, আমাদের ইউনিভার্সিটির ঢোকার যে রাস্তাটা, ওই জায়গায় হচ্ছে গিয়ে বেশ আজকে ঝামেলা করেছে, সকাল থেকে ঝামেলা হচ্ছিল 12টা-1টা পর্যন্ত। আমি নিউজ গুলো দেখছি, পূর্বাচলে যে রাস্তাগুলো ওগুলা দেখলাম যে ভাঙচুর করছে, আটকায় রেখেছে, টায়ার জ্বালায় রাস্তা বন্ধ করতেছে, এই কাজগুলো হচ্ছে।
দেখেন এইরকম ঝামেলার মধ্যে নিশ্চয়ই আমরা যাবো না আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে যেতে। এই হলুদ খাতাটা দিয়ে তো আমি নিচে হ্যাঁ, খাতাটা বুঝিনি। ওই যে নিচের দা আচ্ছা, সো এই জায়গাটাতে আমাদের যেটা হচ্ছিল, এইখানে দেখেন এখন আমরা যদি যেতাম ওখানে আমাদের এখানে প্রোডাকশন কস্টটা অনেক কম বেশি হয়ে যেত। তো দেখেন এই যে জুমে আমি নিচ্ছি, জুমে নেওয়ার কারণে এটাকে আমরা পজিটিভ টেকনোলজি বলছি। আমরা খুব কম খরচে, খুব সহজে, খুব কম ব্যান্ডউইথ ইউজ করে, গুগল টিমটা আমি কেন ইউজ করছি না এখানে, গুগল টিমের জন্য খুব স্ট্রং ব্যান্ডউইথ এর দরকার হয়, যেটা আমার বাসায় আছে কিন্তু অনেকের বাসায়, আমি আমার অনেক স্টুডেন্টই জানি তাদের এত স্ট্রং কোনো ডিভাইসও নাই। এন্ড হচ্ছে কি মিটে দেখবেন যে বারবার যে ঝামেলাটা হয়, মিটে হচ্ছে গিয়ে ফোন গরম হয়ে যাবে, ফোন মানে ওই যে মাইক্রোসফট আউটলুকটা দরকার। আর আমার হচ্ছে গিয়ে আমার আরো ঝামেলা হয়েছে, আমার আইফোনে হচ্ছে গিয়ে আমি সেভাবে পিসি ছাড়া আমি এটা কানেক্ট করতে পারছি না, আমার খুবই ঝামেলা করে। তো এই যে অনেকগুলো একটা হাই কস্ট টেকনোলজি আছে, কিন্তু দেখেন সেখানে জুমটা আমার হচ্ছে একটা পজিটিভ টেকনোলজি, যেটা আমার প্রোডাকশন কস্ট কমাই দিচ্ছে। তো if there is positive technology, এইটাই বুঝলাম যে it will reduce same thing again, it will reduce the production cost. So if the production cost is down, so the price level will be down too. And for price mechanism policy, we will demand more, so the supply will increase. So এই কথাটি আমরা লিখবো। তো লেখেন if there is positive technology, if there is positive technology, positive, হ্যাঁ, if there is positive technology, the production cost will down here. If there is positive technology, the production cost will down here, so that the price level will be lower. If there is positive technology, so that the production level, so that the production cost will down here, so that the production level will down here. If there is positive technology, if there is positive technology, if there is positive technology, the production cost will be down here. If there is positive technology, the production cost will be down here. লিখেছে এতটুকু, so that the price level will be lower. So price levelটা আমার এখানে ডাউন হচ্ছে, মানে কম হচ্ছে, so that the price level will be lower. Will be lower দিতে পারেন, will be down দিতে পারেন, যেটা খুশি লিখতে পারেন, decrease ও ম্যাম লিখতে পারেন। ফার্স্ট থেকে আবার একটু বলবেন? If there is positive technology, the production cost will down here. এই positive technology জন্য production cost কম হবে, ওটাই বলছি। If there is positive technology, the production cost will down here. If there is positive technology, the production cost will down here. লিখেছে সবাই এতটুকু? জি জি ম্যাম। ম্যাম। এটার জি উপরে ম্যাম, কিন্তু yes. আর 2 ঘন্টা সময় আছে, তারপর আপনাদের ক্লাস লেকচার আপলোড করতে হবে। আমি আর কিছু করবো। আচ্ছা, তাহলে for that the price level will be lower. For that প্রবলেমটা the কি আমার হইতেছে? কি প্রবলেম হচ্ছে বলেন? ম্যাম একটা রিকোয়েস্ট, 9টা থেকে আরেকটা ক্লাস আছে ম্যাম, একটু আগে ছেড়ে দিয়েন, আজকে সারাদিন ক্লাসের উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আর 15 মিনিটস ক্লাস নেব, তারপর ছেড়েই দেব। বলেইছি সকালে ক্লাসে যে আমি 8:30 পর্যন্ত ক্লাস। আচ্ছা, তো কি ছিলাম, যত ইন্টারাপ্ট করবেন আমার তত সময় লাগবে। তো কি বলছিলাম, if there is positive technology, the production cost will be down here. তারপরে বলেছি so the price level will be lower. তারপরে লেখেন for price mechanism policy, demand, ম্যাম আবার একটু। for price mechanism policy, demand will increase. For price mechanism policy, demand will increase. For price mechanism policy, demand will increase. Price mechanism এর জন্য আমরা বুঝতেই পারলাম যে ডিমান্ডটা বাড়বে। For price mechanism policy, demand will increase, so that the supply will increase too. For price mechanism policy, the demand will increase,
so that the supply will increase too. আচ্ছা, এবার আসি উল্টোটা বলি, if there ম্যাম is negative, আরেকটু ইনক্রিজের পরে কি বলেছিলেন? কোন জায়গার ইনক্রিজটা একটু বলেন। ম্যাম ফর প্রাইস মেকানিজম পলিসি আচ্ছা, for ডিমান্ড price mechanism policy, the demand will increase so that the supply will increase too. For price mechanism policy, the demand will increase so that the supply will increase too. For price mechanism policy, the demand will increase so that the supply will increase too. For price mechanism policy, the demand will increase so that the supply will increase too. আচ্ছা, এবার চলে আসি, if there is negative technology actually increase the production cost, so the opposite will happen there. For negative technology, the production cost will be really high. When the production cost is high, when the production cost is high, definitely it will increase the price level. When the price level will increase, for price mechanism policy, আমার ডিমান্ডটা কি হবে? ডিমান্ডটা ডিক্রিজ করে যাবে। ডিমান্ডটা যদি ডিক্রিজ করে যায়, ডেফিনেটলি উই উইল সাপ্লাই লেস, দ্যাট মিন্স সাপ্লাইও ডিক্রিজ করবে। সো সেকেন্ড রিজনটা হচ্ছে এটা। থার্ড রিজন যেটা, এটা বেশ ইন্টারেস্টিং, যেটা বাংলাদেশের উপর কাজ করে, দ্যাট ইজ ওয়েদার কন্ডিশন। ওয়েদার কন্ডিশন বাংলাদেশে কি হয়? বাংলাদেশে খুব ক্রপ প্রোডাকশন ভালো হয় না। তো ক্রপ প্রোডাকশন ভালো হলে কি হচ্ছে? Actually, when the weather condition is good for these purposes, automatically আপনার production cost কমে যায় and আপনার অনেক বেশি প্রোডাকশন হয়। যেমন বাংলাদেশে দেখবেন যে মাঠে ঘাটে আমরা হচ্ছে গিয়ে যদি যেকোনো একটা প্ল্যান্ট হচ্ছে প্ল্যান করে দিই, সেখান থেকে দেখা যাবে যে সুন্দর ট্রি বের হচ্ছে, ফ্রুটস পাচ্ছি, ভেজিটেবলস পাচ্ছি। তো আমাদের দেশে ওয়েদার কন্ডিশনটা ভালো, আর ইটস ভেরি সাপোর্টিভ ফর দ্য প্রোডাকশন পারপাসেস। বাট আপনি যদি সৌদি আরবিয়াতে যান বা মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে যান, ওখানে দেখবেন যে প্রোডাকশন এতটা সহজ না, বিকজ ওদের দেশের ওয়েদার কন্ডিশন অতটা বেটার না। তো এটা খুব সিম্পলি আমরা বলতে পারি, ইফ দ্য ওয়েদার কন্ডিশন ইজ গুড, দ্য প্রোডাকশন উইল বি হাই, দ্যাট মিন্স দ্য সাপ্লাই উইল বি হাই। এখানে কিছুই করার আমার লাগবে না। আবার যখন ওয়েদার কন্ডিশন ভালো হয় না, তখন the supply is will be lower because the weather condition is not good. যেমন ধরেন এইবার বাংলাদেশে সেভাবে বন্যা হয় না, আমাদের এবার কিন্তু ধানের উৎপাদন বেশি হওয়ার কথা। তো ধানের উৎপাদন, এটা কিন্তু ওয়েদার কন্ডিশন ভালো হওয়ার কারণে। এবার যদি অনেক বন্যা হইতো, বন্যা হলে আমাদের সব ধান নষ্ট হয়ে যেত। ওয়েদার কন্ডিশন ব্যাডের জন্য আমার সাপ্লাই কমে যাবে, এখানে আমার হাতে কিছু থাকে না, এখানে প্রাইস লেভেল ডাজন্ট ম্যাটার। আচ্ছা, ফোর্থ কন্ডিশন, এইবার আসি হচ্ছে গিয়ে ওই যে এটা ডিমান্ডের সাথে মিলে, আমরা একটা এক্সপেক্টেড প্রাইস দেখেছিলাম না, সেটাই। তো ওখানে ছিল যে এক্সপেকটেশন ফর দ্য ফিউচার প্রাইস, এখানেও সেটা এক্সপেকটেশন ফর দ্য ফিউচার প্রাইস। একই জিনিস যদি একজন সাপ্লায়ার দেখে যে এক্সপেক্টেড ফিউচার প্রাইস যেটা আছে, যদি বুঝতে পারে কোনো কারণে এক্সপেক্টেড ফিউচার প্রাইস বাড়বে, ভবিষ্যতে একটা প্রোডাক্টের দাম বাড়তে পারে, তখন এট প্রেজেন্ট উনি কি করবে বলেন তো? উনি কি সাপ্লাই বাড়াবে? না ম্যাম, সাপ্লাই কমাই দিবে। এক্স্যাক্টলি, এট প্রেজেন্ট ওনার সাপ্লাইটা কি হবে? উনি সাপ্লাই কমাই দিবে, কারণ উনি জানে এক মাস পরে দাম বেড়ে যাবে, তখন আমি বেশি বেশি সাপ্লাই দিব। এট প্রেজেন্ট ওনার সাপ্লাইটা কিন্তু ডাউন হয়ে যাবে, এটাই। অথবা যদি উল্টোটা আসি, উনি যদি জানেন যে এক্সপেক্টেড ফিউচার প্রাইস উইল বি ডাউন, কোনো একটা কারণে দাম কমে যাবে, তখন এট প্রেজেন্ট আমি সাপ্লাই কি করব? বর্তমানে সব মার্কেটে দিয়ে দিবে। দাম বাড়াই বেশি, দিবে। হ্যাঁ, সব মার্কেটে দিয়ে দেবো, তখন আমার এট প্রেজেন্ট আমার সাপ্লাইটা বাড়াই। এখন মিতু বললো, ম্যাডাম এত সুন্দর পলিসি আছে, তাহলে তো বাংলাদেশে সাপ্লাই নিয়ে কোনো প্রবলেমই হওয়ার কথা না, প্রাইস লেভেল কন্ট্রোলে থাকার কথা। তো ম্যাডাম আলুর দাম কেন 100 টাকা কেজি, তেলের দাম কেন 200 টাকা লিটার, চালের দাম কেন 60 টাকা কেজি, সব কিছুর দাম বেশি। 500 টাকা বাজারে গেলে 1 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি টাকা হয়, এরকম কেন? বিকজ অফ দ্য ফিফথ পয়েন্ট। আমরা মনে হয় গেস করতে পারছি হোয়াট উইল বি দ্য ফিফথ পয়েন্ট। কি হতে পারে বলেন তো? অনেস্টি ম্যাম। অনেক মানুষ বাংলাদেশে, ওইটাই সকালে বললাম না আমরা অনেকে, নাম্বার অফ সেলার ইন দ্য মার্কেট। বাংলাদেশে অনেক মানুষ না,
এই যে ধরেন আজকে আমার সকালে ক্লাস নিতে কিন্তু এত ইন্টারাকশন হয়নি, এখনকার ক্লাস নিতে কিছুটা ইন্টারাকশন হচ্ছে, কারণ আমরা এখন অনেক স্টুডেন্ট আছে, 92 স্টুডেন্টস নাও প্রেজেন্ট হিয়ার। তো 92 কে কন্ট্রোল করা আর সাপোজ 50 স্টুডেন্ট কে কন্ট্রোল করা কি একটা No, কিন্তু ma'am. যখন অনেক মানুষ হচ্ছে তাদেরকে কন্ট্রোল করাটা ডিফিকাল্ট। সো একটা মার্কেটে যখন নাম্বার অফ সেলার, এটা ফিফথ পয়েন্ট আমাদের, ইন এ মার্কেট when the number of seller increases, তখন যেটা হয় যে তখন হচ্ছে কি মার্কেট প্রাইসটা অটোমেটিক্যালি আমি কন্ট্রোল করতে পারি না। মার্কেটের সেলার ইনক্রিজ করা মানেই হচ্ছে কি আমি বেশি বেশি সাপ্লাই দিই। আবার মার্কেটের সেলার যদি ডিক্রিজ করে, মানে আমার কোনো কারণে যদি ফল করে, তখন হচ্ছে কি অটোমেটিক্যালি মার্কেটে সাপ্লাই কমে যাবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে ধরলাম যে বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষের সেলার হয়, তাহলে ধরে নিলাম যদি 18 কোটি মানুষ 1 কেজি করে প্রতিদিন চাল সেল করে, ইন দ্যাট কেসেস দ্য টোটাল সাপ্লাই ইজ 18 কোটি কেজি। এখন যদি 18 কোটি থেকে বাংলাদেশের জনসংখ্যা 5 কোটিতে নেমে আসে, তাহলে সাপ্লাই কতটুকু যায়? 5 কোটি কেজি। তো দেখতে পাচ্ছি যে যখন সাপ্লায়ার কমে যাচ্ছে, সাপ্লাই ডেফিনেটলি কম হবে, আবার নাম্বার অফ সাপ্লায়ার বাড়লে সাপ্লাইটা বাড়বে। যে বাংলাদেশের মার্কেটটা আনকন্ট্রোলড বিকজ অফ দিস রিজন, the number of seller also really high, the number of buyer also high. So যখন এত বেশি মানুষ থাকে, ইনাদেরকে কন্ট্রোল করাটা গভর্নমেন্টের পক্ষে আসলেই ডিফিকাল্ট। সো আমরা আর একটা টপিক করবো, একদমই শেষে চলে আসছি। আমাকে অলরেডি একজন প্রশ্ন করছে, মানে এখানে একটা হচ্ছে কি কমেন্ট করেছে চ্যাট বক্সে, সেখান থেকে আমি ওনার উত্তরটা এখন দিচ্ছি, পার্সোনালি কমেন্ট করেছে। উনি প্রশ্ন করেছে যে ম্যাডাম ডিমান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভটা তো দুইটা দুই রকম দেখতে পাচ্ছে, তো দুইটা দুই রকম হলে এটা দিয়ে আমরা কাজটা করবো কিভাবে? তো সেই উত্তরটাই আমরা এখন পাবো। তো আগের মতো আমি একটা ডিমান্ড কার্ভ, নর্মালি একটা ডিমান্ড কার্ভ আঁকবো, নর্মালি একটা সাপ্লাই কার্ভ আঁকবো। তো আমরা জানতাম আওয়ার ডিমান্ড কার্ভ is a downward sloping curve, নিচের দিকে যাচ্ছে, and supply curve is a upward sloping, আমি আগের মতো আঁকলাম। একে প্রাইসও দিলাম, মানে কোয়ান্টিটি দিলাম, এখানে দিলাম হচ্ছে অরিজিন থেকে যেহেতু স্টার্ট হয়েছে 0, শেষ আমাদের পড়া একদম শেষের দিকে। আমরা হচ্ছে আমার সাপ্লাই কার্ভ, আমার ডিমান্ড কার্ভ, এটা আমরা পড়েছি ওইটাই। এবং দেখতে পেলাম দুইটা কার্ভ কি দুটো অপোজিট ডিরেকশনে যাচ্ছে না? ঠিকই কিন্তু আছে, দেখেন ডিমান্ড কার্ভটা এরকম ডাউনওয়ার্ডের দিকে যাচ্ছে, আবার সাপ্লাই কার্ভটা এরকম আপওয়ার্ডের দিকে যাচ্ছে। ইন্টারেস্টিং থিং, কোন পয়েন্টে কিন্তু তারা কাউকে পাস করেন। একটা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমি এখন আমার স্পটলাইটটা নিয়েছি, এখানে কি দুজন পাস করে যাচ্ছে না একজন আরেকজনকে? জি ম্যাম। সো আসলে যেটা হয় যে there is a point in a market where the quantity supplied is just equal the quantity demand. এই যে আমরা এই পয়েন্টটা এখানে দেখতে পাচ্ছি, এই পয়েন্টের নাম দিয়ে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমরা ই পয়েন্ট। সো at E point we can see that আমরা এখানে ধরেন সাপোজ এই কোয়ান্টিটিটা বেরো করে নিয়ে আসি, এখান থেকে আমরা দেখলাম যে প্রাইস লেভেলটা হচ্ছে this one, this red line, and the quantity is this one. বললাম এটার নামটাও লিখি, বললাম যে এটার প্রাইস ধরে নিলাম 50 টাকা, and quantity ধরে নিলাম 500 units, আচ্ছা 600 units। তো খেয়াল করে দেখেন, সাপোজ আমি এই ই পয়েন্টে যদি আমার ডিমান্ড বের করতে চাই, ই পয়েন্টে আমি দেখতে পাচ্ছি at E point from demand curve we can see the price level is 50 টাকা and the quantity demand is 600 units. At the same thing at E point the quantity supplied is 600 units and price is 50 টাকা। এই ই পয়েন্টে কি আমার মনে হচ্ছে না যে আমার কোয়ান্টিটি ডিমান্ড যেটা ছিল it's just equal the quantity supplied, sorry, it's just equal the quantity supplied, এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, or more specifically this is the from this point actually we find out the market price and market demand and supply. তো ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে কি এই পয়েন্টে আমার কোয়ান্টিটি ডিমান্ড will be just equal quantity supplied
এটা ডেফিনিশন বই থেকে করে নিয়ে ছবিটা আঁকতেই হবে। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট আমি যে প্রাইসটা পাচ্ছি, লাইক এখানে 50 টাকা হচ্ছে গিয়ে আমার মার্কেট প্রাইস বা ইকুইলিব্রিয়াম প্রাইস, যদিও বলছি এটা দিস ইজ আওয়ার মার্কেট। ফর এক্সাম্পল সাফিয়া আমাকে প্রশ্ন করলো যে ম্যাডাম বাংলাদেশে তো চালের কেজি হচ্ছে 60 টাকা পার কেজি, দিস ইজ দ্য মার্কেট প্রাইস। সো ইন্টারেস্টিং থিং হচ্ছে এই মার্কেট প্রাইসটা আমরা ইকুইলিব্রিয়াম থেকে বলছি, অর্থাৎ চালের যে ডিমান্ড কার্ভ আছে এটাকে যদি অ্যাজ ইট ইজ আমরা ছেড়ে দিই এরকম ডাউনওয়ার্ড স্লোপিং হবে, এবং চালের যে সাপ্লাই কার্ভটা আছে এটা এরকম আপওয়ার্ড স্লোপিং হবে। তারা যখন একজন আরেকজনকে পাস করে যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 60 টাকা কেজিতে ধরে নিচ্ছে পুরো বাংলাদেশে চালের ডিমান্ড হচ্ছে 100 কেজি চাল, ঠিক একইভাবে 60 টাকা কেজিতে বাংলাদেশে পুরো বাংলাদেশ মিলে ধরে নিব যে 100 কেজি চাল সাপ্লাই। এটাই হচ্ছে আমাদের মার্কেটের ব্যালেন্সিং। এভাবে আমরা মার্কেটে প্রাইস লেভেলটা খুঁজে বের করি। এটা হচ্ছে লাস্ট টপিক ছিল, এটা আমি যে স্লাইডটা শেয়ার করেছি ওখানেও আছে। ম্যামের নাম কি? এটার নাম হচ্ছে ইকুইলিব্রিয়াম। আমি এটা দেখানোর জন্য স্লাইডে আসলাম। ইকুইলিব্রিয়ামের ছবিটা এখানে আমি, খুব সুন্দর ছবি, এই যে ইকুইলিব্রিয়ামের ছবিটা এঁকেছি। লাস্টে হচ্ছে কি একটা এরকম ব্যালেন্স রাখানোর চেষ্টা করেছি যে ইকুইলিব্রিয়াম হচ্ছে এরকম যে এখানে দুই পাশেই ব্যালেন্সটা সেম হবে, অর্থাৎ সাপ্লাই এবং ডিমান্ডটা সমান হবে, এটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলছি। তারপরে আমরা একটু বইয়ে দেখি যে ইকুইলিব্রিয়ামটা বইয়ে আছে কিনা। হ্যাঁ, বই ইকুইলিব্রিয়ামটা আছে, এই যে ফিগার 8 যেটা এখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম বলেছে, এটা পড়তে পারেন। এবং এই সারপ্লাস শর্টেজ আমি এগুলো পড়াইতে পারতাম, এগুলো পড়াইলে আসলে আমাদের পরের চ্যাপ্টারে যাওয়া হবে না। এখানে আসলে এক্সপ্লেন করে যে মার্কেট সারপ্লাসে থাকলে, অর্থাৎ যেখানে বেশি বেশি সাপ্লাই চলে আসছে কম ডিমান্ড, সেখান থেকে কিভাবে ইকুইলিব্রিয়ামে রিচ করে। আবার শর্টেজ থাকলেও সেখানে বেশি ডিমান্ড সাপ্লাই কম, সেখান থেকে আবার কিভাবে ইকুইলিব্রিয়ামে চলছে সেটা আমরা দেখতে পাবো। তো এটা আমার যদি সময় থাকে একদিন ফ্রি টাইমে এটা আমি হয়তো নিয়ে কথা বলবো, বাট আজকে না। ওকে, আমি এখন অ্যাটেন্ডেন্সটা নিব তারপর ছেড়ে দেবো। So, আজকে এখন পর্যন্ত যা যা পড়ালাম এটাই ম্যাম হচ্ছে গিয়ে ওই বলেন বলেন সানি। ম্যাম ওই ফিগারের নামটা একটু স্পেলিং ইকুইলিব্রিয়াম ম্যাম ও প্লিজ হ্যাঁ 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 হ্যাঁ, ওটা লিখিনি, ঠিক ভালো কথা বলেছেন। এটার নাম ইকুইলি ছিল ইকুইলিব্রিয়াম, আমি লিখে দিচ্ছি এখানে লিখে। এটা নাম হচ্ছে কি আমরা বলছিলাম ইকুইলিব্রিয়াম, IQUILIBRI ইকুইলিব্রিয়াম, বাংলায় বলে সাম্যাবস্থা, সমান অবস্থা, ইকুইলিব্রিয়াম। আমরা যারা সায়েন্সে ছিলাম আমরা এই যে সাম্যাবস্থা পড়ে আসতাম না ইকুয়েশনের, যেখানে জি ম্যাম। ফরওয়ার্ড ফোর্স এন্ড জি ম্যাম। ব্যাকওয়ার্ড ফোর্স সময়, তো এটা হচ্ছে সেটা। কিন্তু ইকোনমিক্সে হচ্ছে কেমিস্ট্রিতে ইকুইলিব্রিয়াম ছিল হচ্ছে কি যেখানে ফরওয়ার্ড মানে ফরওয়ার্ড ফোর্স এন্ড ব্যাকওয়ার্ড ফোর্স সমান হচ্ছে, আর ইকোনমিক্স ইকুইলিব্রিয়াম হচ্ছে সাপ্লাই আর ডিমান্ড সমান হচ্ছে, এটা হচ্ছে ইকোনমিক্স এর equilibrium। আর অ্যাকাউন্টিং এ ইকুইলিব্রিয়াম হচ্ছে কি ধরুন ডেবিট ক্রেডিট সমান হচ্ছে, ওটা হচ্ছে অ্যাকাউন্টিং এর ইকুইলিব্রিয়াম। ওকে, সো আজকে আমাদের ক্লাস এতটুকুই। আমি এখন অ্যাটেন্ডেন্স নিব, অ্যাটেন্ডেন্সের পরে আপনারা চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আগে সেকশন 2 এরটা নিব, তারপরে হচ্ছে সেকশন 1 এর অ্যাটেন্ডেন্স নিব। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ম্যাম এই নোটটা কি দেওয়া যাবে যেটা এখন করলেন? হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম। লেকচার আমরা কিভাবে দেব, লেকচার হচ্ছে কি যা এখন পর্যন্ত তুললাম আজকের ক্লাসের জন্য এটাই আমাদের লেকচার। এটা হচ্ছে কি আমরা আপলোড করে দিব আজকে রাত্রে 11:49 পর্যন্ত সময় আছে। এই সময়ের মধ্যে আমরা হচ্ছে লেকচারটা আপলোড করব। যা লিখেছে সেটাই শুধু স্ন্যাপ নিয়ে, শুধু আমি একটু বলেছিলাম যে খাতার শুরুতে যাতে নাম আইডিটা থাকে, যাতে আমি খাতাটা দেখলেই বুঝতে পারি এটা কার খাতা, এটুকুই বলেছিলাম যে নাম আইডি থাকে তাহলে আমি হচ্ছে কি নিতে পারবো, দেন আমরা ইয়াতে যাবো। এখন আমি ম্যাম বলতেছিলাম যে এটা কি ছবি তুলে ফাইল আকারে দিব নাকি সরাসরি ছবিটাই দিয়ে আমি দিব? ধরতে পারছি না, ফাইল আকারে দিবেন মানে একটা ফাইলে ম্যাম হলে বেটার, একটা ফাইলে হলে বেটার। যদি না করতে পারেন এটার জন্য এত মানে অসুবিধা নেওয়ার কিছু নেই। পিডিএফ করে ওকে দিন। মিস। পিডিএফ করে কনভার্ট করে যদি না করতে পারেন, সময় না হয়, তাহলে ছবিটা আপলোড করে দিলেই হবে, ওটাই বলতে চাচ্ছি। কিন্তু ফার্স্ট ছবিটা যাতে আপনার ফার্স্ট পেজের থাকে, সেকেন্ড ছবিটা ওইভাবে দিবেন, এতটুকু। আচ্ছা, এখন আমি সেকশন 2 এরটা নিব, যেহেতু এটা আমরা একটা ক্লাস মিস করেছি, এটা মেকআপ ক্লাস নিচ্ছি, ওইটার কারণে মেকআপ নিব না, এটা এক্সট্রা ক্লাস, আর এক্সট্রা ক্লাস যাচ্ছে কেন মেকআপের। আমি হচ্ছে এখন সেকশন 2টা আগে নিচ্ছি,
আগের সিস্টেমই যদি অ্যাটেন্ডেন্স মিস করে যান শেষে হচ্ছে কি হ্যান্ড রেজ করবেন, তখন আমি দিয়ে দিব। আচ্ছা আমি এটা রেকর্ডিং এ আনলাম না, এটা পজ করে দিই, রেকর্ডিং এ রাখি। শিহাব চৌধুরী অ্যাবসেন্ট। সুমন আলী বিশ্বাস, হ্যালো ম্যাম, ম্যাম তাল্লিম দিয়েছি। আমি শিহাব ম্যাম। আচ্ছা সুমন আলী বিশ্বাস, ইয়েস ম্যাম। শারমিন আক্তার প্রিয়া পেয়েছি, মুশফিকুর রহমান পেয়েছি, অনিক, রাকিবুল আহমেদ অনিক, Yes, ma'am. ইয়াসিন আরাফাত ফাহিম, Yes, ma'am. হাবিবুর রহমান, Yes, ma'am. নাহিদুল ইসলাম, ইয়েস ম্যাম। মাহবুব ইসলাম, ইয়েস ম্যাম। আবির হোসেন, absent. মেহেদী হাসান সৈকত, মেহেদী হাসান করেছেন। অরিন, Yes, ma'am. মাহিন খান, ইয়েস ম্যাম। শিহাব হোসেন, Yes, ma'am. হাবিবুল্লাহ, ইয়েস ম্যাম। রাত্রি। কি ব্যাপার হাবিবুল্লাহ কার ডিভাইসে ইয়েস ম্যাম তো হইলো কেন? ম্যাম দুইজন পাশাপাশি তো। ও আচ্ছা, কে কে, হাবিব আর সিফাত? না ম্যাম রাকিব। আচ্ছা সিফাত হোসেন, ইয়েস ম্যাম। আজিজুল হাকিম, প্রেজেন্ট ম্যাম। নাবিউর রহমান, Yes, ma'am. অমিত, ইয়েস ম্যাম। শ্রাবণী ইসলাম সেতু absent. সাদিকা তামিম, Yes, ma'am. সোহেলি খানম, Present, ma'am. Present, ma'am. চন্দ্র সূত্রধর, প্রেজেন্ট ম্যাম। নাফিস ইকবাল, আচ্ছা নাফিসকে পেয়েছি। আনিসুজ্জামান সাকিব অ্যাবসেন্ট। রাহুল সরকার, প্রেজেন্ট ম্যাম। সেকশন 2 আপনারা লিখ নিতে পারেন। থ্যাংক ইউ। ম্যাম ছিল ম্যাম, ওর ম্যাম ডাটা চলে গেছে, তার জন্য ম্যাম ও আমার মেসেজ বলছিল। দাঁড়ান আচ্ছা সমস্যা, এটা সেভ হোক, আমি আরেকবার এডিট করে দিচ্ছি। Wait. ম্যাম দাঁড়ান আমি সেকশন 2 নিলাম তো, আমি একটু এডিট করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, দিব, অ্যাটেন্ডেন্সে কোনো ঝামেলা হবে না। কার্ডটা আমি মিস করেছি, একটু হ্যান্ড রেজ করেন প্লিজ। আইডিটা বলবেন? আকিব ইয়াসিন 20, এই যে। আচ্ছা আর ম্যাম শান্ত, শান্ত, আইডিটা একটু বলেন। ম্যাম 34 223 906034। আসিফুল হাসান শান্ত। আর কারোর সেকশন 2 এর আর কোনো প্রবলেম আছে অ্যাটেন্ডেন্সে? থ্যাংক ইউ। সেকশন 2 তাহলে আপনারা লিভ নিয়ে নিতে পারেন, এটা সেভ করে দিচ্ছি। ওকে এখন সেকশন ম্যাম 1 আপনি বলেন। ম্যাম আপনি যে ওই যে সকালে হ্যাঁ বেসিক ওইটা ম্যাথমেটিক্স ওইটা হচ্ছে আপনি একটু আপনাদের মেসেঞ্জার গ্রুপে জাস্ট আমাকে একটু নামান, যাদের এই প্রবলেমটা হয়েছে। আচ্ছা ম্যাম বেসিক ম্যাথমেটিক্স মেসেঞ্জার এর গ্রুপে, গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। ওকে ম্যাম, গ্রুপটাতে ওকে দিবেন। ঠিক আছে ম্যাম। ওকে এখন সেকশন 1 চলে যাই। কর্নেলিয়াস নাই, আরিফুল ইসলাম নাই, তৌহিদুল ইসলাম নাই, জাবেদ আছে, জাবেদ 212 লাস্টে 32, জাবেদ অ্যাবসেন্ট। তানভীর মৃধা, মুর্শিদুর রহমান, সজীব হোসেন নাদিম, রুবলি, Present, ma'am. রিমা আক্তার পেয়েছি, আশিক বিল্লাহ, আশিককে তো দেখলাম, আশিক কোথায়? আচ্ছা আশিক আছে। উৎস, ইয়েস ম্যাম। শিবলিকে পেয়েছে। মোহাম্মদ হাসান যাদের হয়ে যাচ্ছে লিভ নিয়ে নিতে পারেন। মোহাম্মদ হাসান লিভ নিতে বলছি বিকজ হচ্ছে অ্যাসাইনমেন্টটা আপলোড করে দেন। মোহাম্মদ হাসান অ্যাবসেন্ট। রুদ্র সাহা, ইয়েস ম্যাম। শারিয়া তানভীর, সৈকত, আবিদ হাসান সৈকত, প্রেজেন্ট ম্যাম। হাসিবুল হাসান তুহিন অ্যাবসেন্ট। মুদার রাবিয়া রাইসা নাই। শাশ্বত চাকমা, ইমরান ইসলাম অ্যাবসেন্ট। ওয়াসি, প্রেজেন্ট ম্যাম। জাওয়াদুল হাসান, প্রেজেন্ট ম্যাম। জাবের আল মামুন, Present, ma'am. জাবের আল মামুন আছে। মোহাম্মদ রহমতুল্লাহ আছে। মাহিন, মুতাসিন আহমেদ মাহিন, প্রেজেন্ট ম্যাম।
হিরণময় তামান্না, হিরণময় তামান্না, Yes, ma'am. ফেরদৌস জামান দীপ, Yes, ma'am. ওকে, প্রমি প্রীতম, Yes, ma'am. আরিয়ান, ইয়েস ম্যাম। সাইফ রাফিদ, ইয়েস ম্যাম। মারিয়া মাহবুবা আখি, Present, ma'am. ঋত্বিক সাহা, প্রেজেন্ট ম্যাম। জাওয়াদ, Present, ma'am. কারিয়া ওমর ফাহিম, Yes, miss. প্রিন্স মাহমুদ মাহিন, প্রিন্স মাহমুদ মাহিন নাই, তাসফিয়া আনজুম আশা absent, হারুষা আজমি, চৈতি ভৌমিক, Yes, ma'am. চৈতি, ম্যাম ঠিক আছে, থ্যাংক ইউ। দিহান, Yes, ma'am. দিহানকে পেয়েছি, মিতুকে পেয়েছি, হুমায়রা তাহসিন, প্রেজেন্ট ম্যাম শাওন মিয়া পেয়েছি, আকাশ মিয়া, Yes, ma'am. রাকিন কায়েম, Yes, ma'am. রেজওয়ান রোমেন, Present, miss. রেজওয়ান রোমেন আছে, Yes, miss. সাকিব মোল্লা, Yes, ma'am. ইভানা সিদ্দিকা মিম, ইয়েস ম্যাম রাহাত জামিল, রাহাত জামিল, নওশিন আক্তার, ইয়েস ম্যাম সায়েদা ফেরদৌসী ইয়াসমিন পেয়েছি, রিফাত পেয়েছি, সিয়াম পেয়েছি, ফারদিন, Present, ma'am. ফারদিনে কি 2 দিন অ্যাবসেন্ট? না ম্যাম, একদিন। আচ্ছা দেখবো। সাকিব ভুইয়া, Present, ma'am. ইতি, Yes, ma'am. মোহাইমেন ইসলাম, আল আমিন মিয়া ফাহিম পেয়েছে, জুবায়েদ আহমেদ, জুবায়েদ আহমেদ absent, সোহান, Present, miss. মির্জা সাদমান দীপ, মির্জা সাদমান দীপ absent, মিথিলা, নাবিয়া হোসেন, Present, ma'am. নাবিয়া হোসেন আছে, প্রেজেন্ট ম্যাম আমি দিয়েছি। ওকে, সেকশন 1 এর কারোর অ্যাটেন্ডেন্স মিস হয়ে গেলে একটু হ্যান্ড রেজ করেন। ম্যাম, আমি সকালে দেখলাম আমার 11 দিনের অ্যাবসেন্ট, এখন দেখতেছি 13 দিন। সকালে দেখলেন 11 দিনের অ্যাবসেন্ট, এটা কাউন্ট করে ধরছিল, তো এটা অ্যাডজাস্ট হয়ে আসবে। ম্যাম, এই এমডি হাসানের ম্যাম হচ্ছে মোহাম্মদ হাসান, আইডিটা একটু বলেন। মোহাম্মদ হাসান 210060। 25, আচ্ছা ঠিক আছে। আর ম্যাম আমার একদিনের অ্যাবসেন্ট দেখাচ্ছে, বাট আমি অ্যাবসেন্ট ছিলাম না ওই দিন। আমি একটা অনলাইন ক্লাস হয়েছিল না, আমি ছিলাম, বাট আপনি দেন নাই। জাবের না, জি ম্যাম। জাবের একটু জাবের আল মামুন, আচ্ছা জাবের একটু কষ্ট করে আপনার আইডিটা মেসেঞ্জার গ্রুপে একটু কমেন্ট করে আমি একটু এটা অন্যভাবে ক্রস চেক করে দেখবো কোথায় আপনার অ্যাবসেন্ট আছে। Ma'am. মিথিলার হচ্ছে 2টা অ্যাবসেন্ট, আমার অ্যাজ ফার আই রিমেম্বার আপনার আসলে 2টাই অ্যাবসেন্ট, মানে 2টা Ma'am. ক্লাসে আমি আপনাকে পাই নাই। বলেন। আমার একটা অ্যাটেন্ডেন্স দেওয়ার কথা ছিল, আমি সেকেন্ড সেকশনে ক্লাস করছিলাম। ও একদিন আপনাকে মেসেজ দিছিলাম আর ও কি, লিভ অফ হ্যাঁ, অ্যাবসেন্ট। আচ্ছা আমি এই জিনিসগুলো আমি একটু কালকে বসে অ্যাডজাস্ট করবো। এটার জন্য একটু কষ্ট করে যেটা করেন মেসেঞ্জার গ্রুপে একটু কমেন্ট করে রাখেন কালকে অফ টাইমে আচ্ছা, বসে। আমি যে আপনার ফারদিনেরও যখন আমি নামটা দেখলাম যে হ্যাঁ না আমার আইডিটা আমাকে একটু পাঠাবেন, আমি তখন এটা একটু চেক করবো। সেকশন 1 এর সাথে আমার কালকে ক্লাস আছে, আমি এটার ক্লাস লিংক এখন মেক করে দিয়ে দিচ্ছি। আর যাদের কয়েকজনের অ্যাটেন্ডেন্স দেখে আমার নিজেরও কনফিউশন আসছে যে আমি আপনাদের দেখাই দিই, আমি চাইলে কোর্স ওয়াইজ একদম অ্যাটেন্ডেন্স রিপোর্টটা দেখতে পারি, আমি সেখান থেকে এটা বসে বসে একটু চেক করবো যে কার সাথে কি ঝামেলা হচ্ছে। লাইক আমি এখন আচ্ছা নিলাম যে মিস। সেকশন 1 এর, তো আমি ওইটা ওইভাবে বসে বসে দেখবো, কারণ মিসিং তো আমার কাছেও কিছু ডেটা আছে, ওখান থেকে আমি দেখে বসে বসে কাজগুলো করি। ওকে মিস। এই জন্য আর এটা একটু ক্রস চেক করে নিলাম। ঠিক আছে, মিস, তাহলে কালকে কালকে কি আমাদের ক্লাস সকালে হবে? সেকশন 1 এর, হ্যাঁ সেকশন 1 এর সাথে যখন যেভাবে ক্লাস টাইমে ক্লাস হবে, এটাই হলো ব্যাপার, ক্লাস টাইম চেঞ্জ করবো না। ম্যাম, জুমে ক্লাস হবে? হ্যাঁ জুমেই ক্লাস হবে। ওকে ম্যাম। তাহলে কি ম্যাম মেসেঞ্জারে আমি দিয়ে আমি আমি রাখবো? আমি আমি আবার হচ্ছে লিংক দিয়ে দিব, লিংক ক্রিয়েট করে এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।